তো বাশার ভাই মূলত 3টি ঘটনা শেয়ার করেছেন সবুজ ভাইকে। সবুজ ভাই লিখে এটা পাঠিয়েছেন। প্রথম ঘটনায় যাই। বাশার ভাই তখন ক্লাস 9-এ, সময়টা এখন থেকে আরো 10-12 বছর আগে হবে আর কি। তখন ওনার গ্রামের কাছে একটা জায়গায় উনি প্রাইভেট পড়তে যেতেন। যেই জায়গাটা দিয়ে যেতেন তার বর্ণনা দেওয়াটা দরকার। তার বাড়ি থেকে খানিকটা দূরে ছিল একটা রাস্তা। ওই রাস্তা দিয়ে কিছু দূর সামনে গেলেই পরে একটা কবরস্থান। ওই কবরস্থানটা পার হওয়ার পরেই হাতের এক পাশে খাল, অন্য পাশে পুকুর, আর মাঝখানে একটা বিশাল জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে গেলেই পরে একটা শ্মশান। ঘটনার দিন উনি প্রতিদিনের মতোই প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। সময়টা সন্ধ্যা লাগে লাগে ভাব এমন একটা সময়, কারণ সন্ধ্যার পরই উনি যেই ব্যাচে পড়তেন সেই ব্যাচটা পড়ানোর সময় ছিল আর কি। তো মাগরিবের আজান হবে হবে ভাব, তখনও হয়নি। উনি তখন কিন্তু ওই হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের ভেতরে চলে এসেছেন। হঠাৎ করে উনি শুনতে পেলেন তাকে দূর থেকে কেউ একজন ডাক দিয়েছে, এই বাশার, এটা বলে। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। উনি চিন্তা করেছিলেন ওনার ব্যাচে যারা পড়ে হয়তোবা তাদেরই কেউ ওই দিক দিয়ে আসছে, কারণ ওই পথ দিয়ে আরো কয়েকজন আসে, হয়তোবা তাকে দেখে ডাক দিয়েছে। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। প্রথমবার উনি ভাবলেন হয়তোবা ওনার মনের ভুল, এই ভেবে আবার উনি হাঁটা শুরু করেছেন। দ্বিতীয়বার আবার উনি সেই ডাকটি শুনতে পেলেন। তবে এবারে তার কাছে মনে হলো যে প্রথমবার যে ডাকটি উনি শুনেছিলেন, যতটুকু দূরত্বে ওই শব্দটা ছিল বা ওখান থেকে শব্দটা এসেছে, এবার মনে হচ্ছে দূরত্বটা অর্ধেক হয়ে গেছে। শব্দটার যেই ভলিউমটা, এটা মনে হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। তার মানে হচ্ছে সে এতটুকু সময়ের মধ্যেই অর্ধেকটা পথ অতিক্রম করে ফেলেছে। উনি পেছন দিকে তাকিয়ে এবারও কাউকে দেখতে পেলেন না। তখন উনি ভাবলেন নিশ্চয়ই তার কোনো বন্ধু মজা করছে, ডাক দিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়েছে। উনি এবারও আর পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। এবার ঘটলো আর একটা ঘটনা। ওনার কাছে মনে হলো কেউ একদম কানের কাছে মুখ নিয়ে এসে বলছে, এই বাশার, এইটা বলেই হিহি করে হেসে দিল। আর এবারে এমন ভাবে ডাক দিয়েছে, এই ডাকটা ছিল একদম নাকি সুরে। উনি তো ছোট মানুষ, ভয় পেয়ে গেছেন। আর ক্লাস 9-এ পড়লেও কিন্তু এরকম একটা পরিবেশে ভয় পাওয়াটাই কি স্বাভাবিক না? চারদিকে জঙ্গল, অন্ধকার হয়ে আসছে, এমন একটা পরিবেশে এইভাবে যদি কেউ ডাক দেয়, যে কোনো সাহসী মানুষও ভয় পাবে। উনি সাহসী ছিলেন নিঃসন্দেহে, এই কারণে কিন্তু উনি ওই জঙ্গলের পথটা দিয়ে আসতেন। তবে ফেরার সময় কিন্তু আবার এই পথ ধরে উনি যেতেন না, কারণ তখন তো রাত হয়ে যেত, অন্য পথ দিয়ে যেতেন। দিনের বেলাতেই শুধু এই পথ ধরে উনি আসতেন আর কি। উনি যখন এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হলেন, সাহসী মানুষ হলেও কিন্তু ভয় পেয়ে গেছেন। উনি দিয়েছেন সোজা একটা দৌড়, পেছন দিকে আর তাকান নাই। এবার আল্লাহর নাম নিতে নিতে দিয়েছেন এক দৌড়। তো এই পুরো পথে ওনার কাছে মনে হয়েছে কেউ একজন আছে। উনি যখন দৌড় দিয়েছেন ওনার কাছে মনে হয়েছে ওনার পেছনে দৌড়ে দৌড়ে কেউ আসছে, কিন্তু উনি আর পেছন দিকে তাকান নাই। উনি এক দৌড়েই ওই প্রাইভেট পড়ার স্থানে এসে পৌঁছান। উনি যখন ওই স্থানে এসে পৌঁছান, ওই জায়গায় যাওয়ার আগে কিন্তু একটা ছোট্ট ব্রিজ পড়ে। উনি ওই ব্রিজের কাছে যখন আসছেন তখন উনি দেখেন যে ওনার কয়েকজন সহপাঠী ওই ব্রিজের ওখানে দাঁড়িয়ে আছে। উনি যখন তাদের কাছাকাছি আসছেন তখন উনি আর একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান এই সহপাঠী যারা দাঁড়িয়ে আছে তাদের ভিতরে একটা ছায়া রয়েছে, একটা কালো ছায়া জাতীয় কিছু আছে। মনে হলো যে উনি ওদের কাছাকাছি আসার পরপরই ওই ছায়াটি কোথায় যেন সরে গেল। তো এটা দেখার পর এটাকে মনের ভুলই ভাবলেন যে যেহেতু ভয় পেয়েছেন, দৌড়ে এসেছেন, তো দৃষ্টি বিভ্রম হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। সহপাঠীদের সাথে হাঁটতে হাঁটতে ওই প্রাইভেট পড়ার ওইখানে চলে আসলেন। আসার পর টিচার দেখলেন যে উনি ঘেমে একাকার হয়ে গেছেন। উনি জিজ্ঞেস করলেন, কিরে, কি হলো, এই অবস্থা কেন? তখন উনি সব ঘটনা খুলে বললেন। এই গল্প শোনার পর ওনার অন্য সহপাঠীরা তো হেসে একদম কুটি কুটি হয়ে যাচ্ছেন। আর টিচার উনি দেখলেন যে বাশার ভাই ভয় পেয়েছে, তাকে সাহস দেওয়ার জন্য উনি আর একটা কাণ্ড করে বসেন। উনি বাইরে বের হয়ে এসে ওই অশরীরীর উদ্দেশ্যে খুব বকাঝকা করতে থাকেন। এই তোর এত বড় সাহস,
আমার স্টুডেন্টকে ভয় দেখাস, সাহস থাকে তো সামনে আয়, এইরকম বলে টলে অনেক কিছু বলে ভেতরে আসলেন। এসে বলে দেয়, বাসার দেখ ইচ্ছা মতো বকে দিছি, তোর আর কোনো ভয় নেই। এদিকে বাসার ভাই একটু ধাতস্থ হলেন, সবার সাথে কথা বলছেন। টিচার ওই দিন কিন্তু খুব বেশি পড়ান নাই, কেননা যেহেতু বাসার ভাই ভয় পেয়েছেন, এই ভয়টা যদি একদম মনের মধ্যে বসে যায় তখন কিন্তু আরেকটা সমস্যা হতে পারে। এই জন্য ওই দিন অল্প পড়িয়ে অন্যান্য গল্পগুজব করে পরিবেশ পরিস্থিতিটা একদম স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন আর কি। ওই দিন তো পড়া শেষ, বাসার ভাই অন্যান্য সহপাঠীদের সাথে বাড়িতে চলে গেছেন। পরের দিন উনি যখন ওই একই পথ ধরে এসেছেন, ওই দিন আর কোনো সমস্যা হয়নি। তবে টিচার যখন সন্ধ্যার পরে পড়ানো শুরু করেছেন, শুরুতেই ওই টিচার বাসার ভাইকে বলছেন যে, হ্যাঁ রে বাসার, আমি তো একটা সমস্যায় পড়ে গেছিলাম রে, আমার তো ওই সময় এভাবে বাইরে বের হয়ে বকাঝকা করা উচিত হয়নি। একথা শোনার পর বাসার ভাই এবার বলছেন যে, কেন স্যার এমনটা কেন বলছেন? তখন ওই টিচার বলছেন যে, যেই রাত্রে বা যেই সন্ধ্যায় আর কি উনি এরকম ঘটনাটা ঘটিয়েছিলেন, ওই দিন রাতের বেলা ওনার সাথে একটা ঘটনা ঘটেছে। রাতের বেলা উনি যখন ঘুমাতে যাবেন খাওয়া দাওয়া করে, তো ঘরের দরজা তো বন্ধ করে দিয়েছেন, জানালাও বন্ধ করে দিয়েছেন। উনি যখন শুয়েছেন তখন ওনার কাছে মনে হয়েছে ঘরের মধ্যে কেউ একজন আছে, মনে হচ্ছে কেউ পায়চারি করছে। উনি প্রথমে ভেবেছেন যে চোর এলো কিনা। উনি উঠে আবার ঘরটা চেক করেছেন লাইট জ্বালিয়ে, দেখলেন যে না, কেউ নাই। আবার লাইটটা বন্ধ করেছেন, ডিম লাইট জ্বালানো ছিল। আবার ওনার কাছে মনে হলো ঘরের মধ্যে কেউ আছে, কেউ হাঁটাহাঁটি করছে, ঘরের মধ্যে থাকা কোনো জিনিস ধরছে, একটা আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে, মানে সরাচ্ছে, নড়াচড়া করছে। এমনটা উনি দেখছেন। উনি বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে। উনি কি মনের ভুলে এগুলো দেখছেন, না হচ্ছেটা কি? এমন সময় ঘটে আর একটা ঘটনা। উনি দেখতে পেলেন একটা ছায়া মূর্তি এসে ওনার উপর আক্রমণ করলো। উনি তো বিছানার উপর শুয়েছিলেন, মনে হলো ছায়ামূর্তিটা ধপাস করে এসে ওনার গায়ের উপর পড়লো। গায়ের উপর পড়ার পর যে কাজটা করলো সেটা হচ্ছে, ওনার বিছানায় তো দুটো বালিশ ছিল, একটা বালিশ পাশ থেকে নিয়ে ওনার মুখের উপর চেপে ধরেছে। এদিকে ওনার তো অবস্থা খারাপ, দম বন্ধ হয়ে আসছে। ওই অবস্থাতেই উনি দোয়া কালাম যা পারেন সেগুলো পড়ার চেষ্টা করছিলেন। 5 থেকে 10 সেকেন্ড এরকম ছিল। এরপরে মনে হলো জিনিসটা চলে গেছে, বালিশটা মুখের উপর থেকে সরে গিয়েছে। এরপরে সারাটা রাত উনি অনেক ভয়ে ভয়ে কাটিয়েছিলেন। তো উনি এই বিষয়টা বলেন যে সম্ভবত ওই সন্ধ্যায় বাসার ভাই ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল, এটা এসে বলার পর উনি যে বাইরে গিয়ে বকাঝকা করেছেন, এই কারণেই ওই অশরীরটা ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ করেছিল। তো ওই ঘটনার পর থেকে ওই টিচার কিন্তু কখনোই এসব বিষয় নিয়ে আর মজা করেননি। তো এটা ছিল বাসার ভাইয়ের সাথে ঘটে যাওয়া প্রত্যক্ষ একটি ঘটনা। তো চলুন এবার চলে যাই পরবর্তী ঘটনায়। তো এই ঘটনাটাও কিন্তু চলার পথেই হয়েছিল, ওই একই জায়গায় বলতে হবে, ওই জঙ্গলের ভেতরেই। উনি একদিন দিনের বেলাতেই পড়ার পর ওই পথ দিয়ে আসছিলেন। তো ওই পথে নাকি একটা আম গাছ পড়ে। ওই গাছ নিয়ে অনেক ঘটনা রয়েছে, পরবর্তীতে কোনো একটা সময় পাঠাবেন বলে জানিয়েছেন। তো উনি প্রাইভেট পড়ে তো বাসায় ফিরছেন। প্রশ্ন আসতে পারে যে ওখানে একবার ঘটনা ঘটলো, তারপরও আবার কেন উনি ওই পথ দিয়ে ফিরছেন? আসলে বাসার ভাই একটু সাহসী ছিলেন, আর দিনের বেলাতে ওই দিন পড়ে ফিরছিলেন। অনেক সময় দেখা যাচ্ছে যে স্যার সন্ধ্যার ব্যাচে উনি পড়াতে পারছেন না, দিনের বেলাতে কোনো একটা সময় পড়িয়ে দেবেন অন্য কোনো ব্যাচের সাথে, বা ওই ব্যাচকেই ওই সময়টা দিয়েছেন পড়ানোর জন্য। তো ওরকম একটা সময় আর কি। তো পড়াশোনা শেষ করে যখন উনি একাই ওই পথ দিয়ে আসছিলেন, আসার সময় ওই যে আম গাছটা, ওই আম গাছের নিচে যখন আসছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে আম গাছটা থরথর করে কাঁপছে। কোনো বাতাস টাতাস নাই যে আশেপাশের গাছগুলো নড়াচড়া করবে, কাঁপবে। মনে হচ্ছে ওই আম গাছটা কেউ ঝাঁকাচ্ছে। এটা কিন্তু বাতাসের কারণে হচ্ছে না। এটা দেখার পর উনি তো বেশ ভয় পেয়ে যান যে কি ব্যাপার, গাছটা এমন করছে কেন। তখনই ঘটে আর একটা ঘটনা। হঠাৎ করে মনে হলো গাছের উপর থেকে একসাথে অনেকগুলো কণ্ঠ একটা শব্দ করে উঠলো, হুম, এরকম করলে যেরকম শব্দ, মানে হুম শব্দটা যদি একটু লম্বা করে টেনে কেউ বলে হুম, এইরকম করে একটা শব্দ করে উঠলো।
তো প্রথমবার শব্দ হওয়ার পর আবার শব্দ করলো। প্রত্যেকবারই প্রায় 10 সেকেন্ড সময় নিয়ে এই শব্দটা হচ্ছিল। আর এই শব্দটা প্রথমবার যেই আওয়াজে হয়েছে, পরের বার তার থেকে জোরে, তারপরের বার তার থেকে জোরে। উনি ভয়ে একদম জমে গিয়েছিলেন ওখান থেকে নড়াচড়াই করতে পারছিলেন না, এমন একটা অবস্থা। একটা সময় উনি ওনার শরীরের শক্তি ফেরত পান আল্লাহর অশেষ রহমতে। এরপর দিয়েছেন বাড়ির দিকে এক দৌড়েই বাড়ির কাছে চলে আসেন। বাড়িতে এসে একদম ধপাস করে বিছানার উপর শুয়ে পড়েন, হাত পা ছড়িয়ে দিয়ে ঘেমে একদম একাকার হয়ে গেছেন। বাড়ির সবাই যখন দেখলো তার এই অবস্থা, সবাই তাড়াতাড়ি এগিয়ে আসলো, তাকে একটু সেবা শুশ্রূষা করে একটু ধাতস্থ করলো। সে একটু স্বাভাবিক হওয়ার পর পুরো ঘটনাটা খুলে বলে। এই বাসার ভাইয়ের আপন 2 মামা, নুরুদ্দিন এবং মাইনুদ্দিন, এই 2 মামা কিন্তু ওই এলাকার প্রখ্যাত রাকি। মামারা কিন্তু বংশ পরম্পরায় খুব ভালো মানের রাকি, শরিয়া সম্মত ট্রিটমেন্ট করেন আর কি। তো এই বাসার ভাইয়ের মা তার মামাকে ফোন করে জানান যে এই ঘটনা ঘটেছে। তো উনি অল্প সময়ের মধ্যেই আবার ফোন ব্যাক করে একটা তথ্য জানান, সেটা হচ্ছে যে ওই গাছে নাকি জিনেদের একটা সভা হচ্ছিল। আশেপাশের বিভিন্ন জিনেরাও ওখানে এসে একটা মিটিং করছিল। ওই সময়ে এই বাসার ভাই নিচ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার কারণে তাদের একটু অসুবিধা হয়েছে, এই জন্যই তারা ভয় দেখানোর জন্য এটা করেছে। এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না, কোনো জিন তাকে আসর করেনি। মামা এসেছিলেন, মামাদের বাড়ি খুব বেশি দূরে না, তো এসে উনি সাধারণ রুকিয়া করে দিয়েছিলেন, বলেছিলেন যে এই পথ আর ব্যবহার করার দরকার নাই, যেহেতু আগেও একবার একটা ঘটনা ঘটেছে, ওনারা শুনলেন, তারপর আবার আজকে এটা হয়েছে। এরপরেও যদি যায় তখন দেখা যাবে যে ওরা বিরক্ত হয়ে আবার তাকে আরো বড় ধরনের ভয় দেখাতে পারে। এই জন্য মামা পরামর্শ দেন যে ওই পথটা আর ব্যবহার করার দরকার নেই। তো চলুন এবার চলে যাই আরেকটা ঘটনায়। এটা কিন্তু প্রথম ঘটনার একটা অংশ বলতে হবে, যেহেতু একই পথে হয়েছিল। এবার আমরা দ্বিতীয় ঘটনা যাই, মানে মূল 3টা ঘটনা তো ওনার পাঠানো, এবার প্রথমটা তো শেষ করলাম, 2 নাম্বারটাই যাচ্ছি আর কি। তো এই ঘটনা ঘটেছিল ওনার মামা বাড়িতে। ওনার মামারা তো আসলে বংশ পরম্পরায় রাখি হয়েছেন, 2 মামা। গ্রামের অনেক মানুষ প্যারানরমাল বিভিন্ন সমস্যা নিয়ে মামাদের কাছে আসেন, ওনারাও আল্লাহর অশেষ রহমতে চিকিৎসা করার চেষ্টা করেন। কথিত আছে 2 মামার সাথে নাকি এমন একজন জিনের পরিচয় আছে, যিনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং সরাসরি তার কাছ থেকে বিভিন্ন এলেম শিক্ষা অর্জন করেছিলেন। আধ্যাত্মিক অনেক বিষয়েও সেই জিন শিক্ষা অর্জন করেছিলেন। তো ঘটনাটা ঘটে এই বাসার ভাইয়ের বড় মামা জনাব আব্দুল্লাহ সাহেবের সাথে। তার মামা বাড়ির স্থান হলো ওই সিরাজদি খান উপজেলারই পাউলদিয়া ইউনিয়নের গোবর্দি গ্রামে। তো মামা বাড়ির পাশ দিয়ে চলে গেছে একটি খাল, আর এই খালটা সামনের দিকে একটা পুকুরের সাথে মিলিত হয়েছে। তাদের বাড়ির পেছন দিয়ে ওই খালটি ঘিরে রয়েছে এক বিশাল জঙ্গল। শুধু জঙ্গল বললেই জায়গাটি যে ভয়ঙ্কর বিষয়টা আসলে তা না। জঙ্গলের ওই দিকটাই রয়েছে এক কালো জাদুকরের বাড়ি। এই জাদুকরের নাম হচ্ছে বিল্লা। জায়গাটাকে বিল্লা বাড়ি নেমেই মানুষ চেনে আর কি। তো ওই জায়গাটা ঘিরে রয়েছে অসংখ্য কালো জাদুর নিদর্শন, যার ফলে রয়েছে অনেক দুষ্টু জিনের বসবাস। মামারা মজা করে নাকি বলেন ওই জায়গাটা হলো দুষ্টু জিনেদের বিশ্ববিদ্যালয়। আর ওখানে তো অনেক জিন রয়েছে, এই জিনগুলোর মধ্যে আবার 7 বোন রয়েছে। তাদের সবার নাম জানা যায়নি, তবে তাদের একজনের নাম নাকি শিল্পী, আর একজনের নাম হচ্ছে কালী। তো এই কালী নাম, যে সে কুচকুচে কালো, তো এই জন্য তার নাম হয়েছে কালী। সে ভয়ঙ্কর রূপে বিভিন্ন সময় মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করত। আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই যে কালো জাদুকর, সে যেহেতু এমন ধরনের রিচুয়াল করত যেগুলো শয়তানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এই জন্যই তার বাড়ির আশেপাশে সে বিভিন্ন ভোগ দিত, এটা দিত সেটা দিত। এই জন্যই হচ্ছে ওই বাড়ির আশেপাশে বিভিন্ন দুষ্টু জিনেদের একটা আখড়া গড়ে উঠেছে। হয় কি, এই যে কালী নামক জিনটা গ্রামের কোনো এক মহিলাকে আসর করেছিল। তো ওই জিনটা নাকি প্রতিদিনই দুপুর বেলা ওই মহিলাটাকে গ্রামের একটা পুকুরে নিয়ে চুবাতে থাকতো। এমন ভাবে চুবাতো যেন তার জান বের হয়ে যাবে, কিন্তু যখনই প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হতো তখনই তাকে ছেড়ে দিত। এই সমস্যা থেকে নিস্তার পেতে তারা অনেক হুজুর কবিরাজকে দেখিয়েছিল, কিন্তু কোনোভাবেই ওই মহিলা থেকে ওই জিনটাকে ছাড়ানো যাচ্ছিল না। এক পর্যায়ে এই বাসার ভাইয়ের বড় মামা জনাব নুরুল্লাহ সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়।
তো উনি আসন বসিয়েছেন, গোল বৃত্ত করে রুগীকে সেখানে বসানো হয়। বিভিন্ন খাবার উপকরণ, বিভিন্ন জাতের ফুল, গাছের পাতা, আরো অনেক কিছু সেখানে রাখা হয়েছে। তো মামা তো এবার দোয়া পড়া শুরু করেছেন। তিনি প্রথমে আশেপাশে থাকা কিছু জিনকে হাজির করেন, তাদেরকে জিজ্ঞেস করেন তারা কাউকে দেখতে পাচ্ছে কিনা, কিন্তু জিনেরা বলছিল না, তারা কাউকে দেখতে পাচ্ছে না। এখানে বাসার ভাই একটা তথ্য দিয়েছিলেন, সেটা হচ্ছে নাকি অনেক সময় সাধারণ জিনেরা শক্তিশালী জিনেদেরকে দেখে অনেক ভয় পায়, আর তাদের ভয়ে কিছু বলতে চায় না। দুই মামা তো ছিলেন খুবই অভিজ্ঞ রাখি, নুরুল্লাহ মামাও কিন্তু খুবই অভিজ্ঞ ছিলেন। দুই মামাই এলেমের দিক থেকে সমকক্ষ ছিলেন বলতে হবে। মামারা তো জীবনে অনেক জিন ছাড়িয়েছেন, সুতরাং ওনাদের বুঝতে কিন্তু বাকি থাকার কথা না যে জিনেরা কখন মিথ্যা বলতে পারে। আর এটা কিন্তু মিথ্যা তখন তারা বলবে, বিশেষ করে এই যে কাউকে দেখতে পাচ্ছে কিনা, ওই যে ভয়ে বলতে চায় না। তো উনি কিন্তু বুঝতে পারছেন যে জিনগুলো মিথ্যা বলছে। এই কারণে 4টা দুষ্ট জিনকে উনি একদম নাকি পাথরের মতো করে দিয়েছিলেন সাময়িক সময়ের জন্য, এই মিথ্যা বলার কারণে। অবশেষে ওই কালী নামক জিনটিকে মামা নাকি হাজির করতে সক্ষম হন। তো মামা বলেছিলেন ওই জিনটা যখন আসছিল সে ছিল এক ভয়ঙ্কর রূপে, বিশাল দেহী, কালো কুচকুচে, গায়ে স্বর্ণের গহনা রয়েছে, একদম কালীর মূর্তি যেরকম দেখা যায় আর কি, অনেকটা ওই রকম, হুবহু ওরকম না, তবে অনেকটাই ওই রকম। ওই জিনটা এসে সরাসরি ওই মহিলার ভেতরে ঢুকে যায়, এটা কিন্তু মামা দেখলেন। তারপর মামার সাথে অনেক বাকবিতণ্ডা চলছে। মামা কি করেছেন, বেধড়ক মারধর করেছেন ওই জিনটাকে, প্রক্রিয়াতে জিনেদেরকে মারধর করা যায় আর কি। সে তো যাবেই না, অবশেষে যেতে রাজি হয়েছে। একটা সময় সে চলেও যায়। মামার নাকি অনেক কষ্ট হয়েছিল শুধু এই জিনটাকে হাজিরই করতে, তারপর তাড়ানো তো আরো কষ্টের ব্যাপার। তিনি রীতিমতো ঘেমে একাকার হয়ে গিয়েছিলেন। যাই হোক, মামা এরপর ওই মহিলাকে কিছু রুকিয়া করে দেন, কিছু আমল শিখিয়ে দেন। ঘটনা কিন্তু এখানে শেষ হয় না। কাজ শেষে মামা যখন বাসায় ঢোকার, মানে ওনার যে ঘর ঢোকার আগে উনি গোসল গোসল করে উনি একটু বিশ্রাম নেবেন, কারণ অনেক ধকল গেছে। তখন অবশ্য রাত হয়ে গেছে, কারণ এই কাজটা শুরু হয়েছিল সন্ধ্যার পর পর, অনেক সময় লেগেছে আর কি। এরপর এশার নামাজ পড়ে উনি গোসল করে এশার নামাজ পড়ে উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন। উনি যখন শুয়ে পড়েছেন তখন উনি ফিল করেন ওনার বাড়ির চারপাশে অসংখ্য কণ্ঠধ্বনি ভেসে আসছে, আবার অলংকারের ঝনঝন শব্দ উনি শুনতে পাচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন যে তার বাড়ির চারপাশে ঘিরে রেখেছে হাজার হাজার জিন, আর এই জিনগুলো ওই কালীরই আত্মীয় স্বজন। ওই জিনগুলো গম্ভীর কণ্ঠে তাকে বারবার বলছে, ওই ওকে মারলি কেন, ওকে মারলি কেন, তোর পুরো বংশকে আমরা শেষ করে দেব। মামা তো মনে মনে দোয়া দুরুদ পড়তে আরম্ভ করলেন। উনি এত দোয়া পড়ছেন কিন্তু ওই জিনগুলো কোনোভাবেই যাচ্ছে না, তবে তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছে না। দুই মামা কিন্তু অনেক আগে থেকেই তাদের বাড়ির চারপাশ বিভিন্ন দোয়া কালাম করে বন্ধ করে রেখেছেন, যেহেতু তার অভিজ্ঞ রাখি ছিলেন। আর এই ধরনের কাজ করলে তো পরিবারের উপর ঝুঁকি থাকেই। তো মামা দোয়া পড়তে পড়তে হঠাৎ উনি একটা তন্দ্রাচ্ছন্ন ভাবের মধ্যে চলে যান এই সিচুয়েশনের মধ্যেও। তখন নাকি একটা কোরআনের আয়াতের কথা ওনার মনে হয়। উনি ওই তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়েই জোরে জোরে ওই আয়াতটা উনি তেলাওয়াত করেন। ওই আয়াতটা নাকি এরকম, যত বড় জিনই হোক না কেন বা যত বড় শক্তিশালী জিনই হোক না কেন, এই আয়াতটা পড়লে ওখান থেকে চলে যেতে বাধ্য হবে। মামা ওই তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে ওই আয়াতটি পড়া শুরু করলেন। এরপর মামা ওই তন্দ্রাচ্ছন্ন ভাব থেকেই ফিল করতে থাকেন বাড়িটা মনে হচ্ছে আস্তে আস্তে হালকা হতে শুরু করেছে। একটা সময় একদম সবকিছু স্বাভাবিক হয়ে যায়, মামার তন্দ্রাচ্ছন্ন ভাবটাও কেটে যায়। মামা বলেছেন এই আয়াতটি উনি ওই তন্দ্রাচ্ছন্ন ভাবের মধ্যে পড়েছেন, কিন্তু পরিপূর্ণ জাগ্রত অবস্থায় উনি কোনোভাবে ওই আয়াতটি মনে করতে পারেন না। অনেক চেষ্টা করেও নাকি ওই আয়াতটি উনি মনে করতে পারেন না উনি কোন আয়াতটি পড়েছিলেন। উনি কিন্তু পবিত্র কোরআনের একজন হাফেজ, তারপরেও এটা যে কোন আয়াত উনি বুঝতে পারেন না। যখন জটিল কোনো সমস্যা হয় হঠাৎ করে নাকি ওনার তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসে, তখনই শুধু ওই আয়াতটি উনি পড়তে পারেন, এছাড়া উনি ওই আয়াতটি পড়তে পারেন না। খুবই অদ্ভুত এক বিষয়। ওনার তো অনেক জিন শত্রু রয়েছে, সবসময় ক্ষতি করার চেষ্টা করে। আর যারা লাকি
তাদের কিন্তু প্রতিনিয়তই এই ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। অনেকেই রাকি হতে চান, কিন্তু এই পথটা মোটেও সহজ নয়। তো ঘটনাটি এ পর্যন্তই। এরপর আরেকটা ঘটনায় যাব, তবে আরেকটা ঘটনায় যাবার আগে একটি কথা না বললেই নয়। এই কথা এর আগেও বলেছি প্রিয় লিসেনার্স, সেটা হচ্ছে যে কিছু কিছু বিদ্যা কিন্তু গুরুমুখী বিদ্যা, অর্থাৎ গুরুর কাছ থেকে এটা শিখতে হয়। ওস্তাদ বুঝতে পারবেন যে এই লোকটাকে ঠিক কতটুকু শেখানো যাবে, সে কতটুকু লোড নিতে পারবে, সেই অনুযায়ী তাকে শেখানো হয়। এমবিবিএস পাশ করার পরও কিন্তু ইন্টার্নশিপ কমপ্লিট করতে হয়। এরপর অভিজ্ঞ ডাক্তারের কাছে থেকে থেকে বিভিন্ন অপারেশনগুলো দেখতে হয় ডাক্তারের সহযোগী হিসেবে। আস্তে আস্তে মানুষ কিন্তু দক্ষ হয়ে ওঠে। শুধু পুঁথিগত বিদ্যা জানলেই কাউকে কিন্তু ডাক্তার বলা যাবে না। উনি পরিপূর্ণ ডাক্তার হতে হলে তাকে কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রথমে একাডেমিক কর্মকাণ্ড তো শেষ করেন, একাডেমিক কর্মকাণ্ডের মধ্যেও ওনারা কিন্তু অনেক প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করেন। এরপর আরো অনেক প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে ওনারা আয়ত্ত করেন আরো অভিজ্ঞ ডাক্তারদের সাথে থেকে থেকে। তাহলে আমরা এই বিষয়টা যদি বুঝতে পারি, আমরা এটা কেন বুঝতে চাই না যে যারা রাকি হতে চান তাদেরকে কিন্তু অবশ্যই ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে হবে। এমনি নিজেরা নিজেদেরকে ঝাড়ফুঁক করা, আমি সেটার কথা বলছি না, কিন্তু অন্যদের সমস্যা সমাধানের জন্য যদি কেউ চেষ্টা করতে থাকে তাহলে অবশ্যই তাকে ভালো একজন ওস্তাদ দেখে তার কাছে এই বিষয়গুলো শিখতে হবে। ওই ওস্তাদ বুঝতে পারবেন তাকে কতটুকু শেখানো যায়। আস্তে আস্তে উনি সেটায় তার স্টুডেন্টকে অভ্যস্ত করাবেন। অনেক প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিভাবে সমাধান করতে হবে, কারণ সবকিছু কিন্তু ব্যাকরণ মেনে হবে না। হঠাৎ করে পরিবেশ পরিস্থিতি পাল্টে যেতে পারে, তখন কি করণীয়, ওই সিচুয়েশনে কি করতে হবে, এগুলো যদি কেউ শুধু কিতাবি জ্ঞান নিয়ে সমাধান করতে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। এই জন্য আমি বলি যে কখনোই আপনারা রুকিয়া সংক্রান্ত শুধু কোনো প্রশিক্ষণ নিয়ে জিনে ধরা কোনো রুগীর ট্রিটমেন্ট করতে যাবেন না। এমনকি বই পুস্তক পড়ে নিজেরা নিজেদেরকে আমরা ঝাড়ফুঁক করতে পারি, কিন্তু কখনোই জিনে ধরা কোনো রুগীর ট্রিটমেন্ট করতে যাব না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই জন্য বংশ পরম্পরা যারা রাখি হয়েছেন তারা কিন্তু ওভাবেই শিখেছেন, অথবা কোনো ভালো অভিজ্ঞ ওস্তাদের কাছ থেকে তারা শিখেছেন। উনি অনুমতি দিলেই শুধু এটা করা যাবে, যতটুকু অনুমতি দেবেন যে তুমি শুধু এইটুকু কাজগুলো করবে, এর বাইরে যেও না, তাহলে কিন্তু বিপদ হবে। শুধু ততটুকুই করবেন, এর বাইরে না। আশা করি লিসেনাররা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। তো চলুন বাসার ভাইয়ের তৃতীয় ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটি ঘটেছিল বাসার ভাইয়ের এক চাচাতো ভাই আর তার ছোট মামা জনাব মাইনুদ্দিনের সাথে। তো তার চাচাতো ভাই হলেন একজন চাকরিজীবী। প্রতিদিন চাকরিতে যাওয়ার পথে এক ফকির তাকে নাকি প্রায়ই টাকা চেয়ে বিরক্ত করত। এমন কোনো দিন নেই যে এই ফকির এসে তার কাছে টাকা চায়নি। ওই চাচাতো ভাই ছিল আবার একটু বদমেজাজি। একসময় সে বিরক্ত হয়ে ওই ফকিরকে ইচ্ছামতো গালিগালাজ করে তাড়িয়ে দেয়। ফকিরটি চলে যাবার আগে বলে যায়, কাজটা তুই ভালো করলি না রে। এরপর একদিন ওই ভাইটি যখন তার বাইক নিয়ে অফিসে যাচ্ছিল, হঠাৎ ওই ফকিরটি তার চলন্ত বাইকের উপর নাকি ঝাঁপিয়ে পড়ে। ভাই বাইক সহ পড়ে যান। ওই দুর্ঘটনায় ভাই হালকা ব্যথা পেলেও আশ্চর্যজনকভাবে ওই ফকিরটি ছিল একেবারে অক্ষত। এই ঘটনার পরদিন থেকে ওই ভাইটি অসম্ভব রকমের অসুস্থ হয়ে পড়ে। তার সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল, শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তিনি একেবারে বিছানায় পড়ে যান। মাত্র একদিনের ব্যবধানে উনি হয়ে যান এক মুমূর্ষু রোগী। অথচ ওনার অ্যাক্সিডেন্ট কিন্তু একদম মামুলি একটা অ্যাক্সিডেন্ট ছিল, হালকা ব্যথা পেয়েছেন। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা কোনো রোগী ধরতে পারলেন না। দিনের পর দিন তার চিকিৎসা চলতে থাকে, কিন্তু কোনো উন্নতি হয় না। একটা সময় তার পরিবার বুঝতে পারে যে বিষয়টা হয়তোবা স্বাভাবিক না, তাই তারা ভালো কোনো রাকির খোঁজ করতে থাকেন। কিন্তু যার কাছে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে কাজ করতে রাজি হলেও পরের দিন তারা কাজ করতে অপারগতা প্রকাশ করেন। তাদেরকে নাকি স্বপ্নে এসে কেউ একজন হুমকি দেয় যে এটা নিয়ে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে তাকে এবং তার পরিবারকে নাকি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তো একটা সময় এই বাসার ভাইয়ের মা এই বিষয়টা জানতে পারেন। তখন উনি বলেন, আচ্ছা আমার ভাই তো এগুলো নিয়ে কাজ করে, আপনারা তার কাছে নিয়ে যেতে পারেন। তখন ওই ভাইকে বাসার ভাইয়ের ছোট মামা মাইনুদ্দিন সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। এই কয়েকদিনের মধ্যে কিন্তু রুগী শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। উনি কোনো কিছুই খেতে পারেন না,
শুধু স্যালাইন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। মাইনুদ্দিন মামা তাকে দেখেই বলেন, আরে এই ছেলেটাকে তো একেবারে শেষ করে দিয়েছে রে, এর ভিতর রক্ত শুষে একদম সাদা করে ফেলেছে, শরীরের হাড় পর্যন্ত খাওয়া শুরু করেছে, বিশেষ করে হাড়ের ভিতরে থাকা যে ক্যালসিয়াম এগুলো খাওয়া শুরু করে দিয়েছে। এবার একে তো আর এক সপ্তাহের মধ্যেই একদম মেরে ফেলতো। মামা বলেন, আচ্ছা আমি আজকে আর পারবো না, ইনশাল্লাহ আগামীকাল ওই জিনটাকে হাজির করার ব্যবস্থা করছি। মামা বলেন যে পরদিন নিয়ে আসতে। তো ওই দিন রাতে মামাকে স্বপ্নে সাপ রূপে দেখানো হয়। ওই জিনটার নাম নাকি মনসা। জিনটা ওই ফকিরের বেশেই থাকতো। ওই ভাইটি রাগের মাথায় তাকে অপমান করাতে সে খুব রেগে যায় এবং ভাইটিকে আসর করেছে। সে বলে, তুই যাই কর, আমি কিন্তু একে ছাড়বো না, আমি তিলে তিলে ওকে মারবো। মামা তাকে সাবধান করে দিয়ে বলে যে, তুই চলে যা, তুই কিন্তু এটা নিয়েও বাড়াবাড়ি করিস না। কিন্তু মামাকে উল্টো আবার হুমকি দিয়ে বলে, তুই যদি একে বাঁচাতে আসিস তাহলে তোকে আর তোর পরিবারকে কিন্তু আমি একসাথে শেষ করব, আগে পরে না, একসাথে। মামা তো এসব হুমকিতে ভয় পান না, এরকম হুমকি তারা হর হামেশাই পেয়ে থাকেন। তবুও তিনি রুগীকে নিয়ে পরদিন আসন বসানোর ব্যবস্থা করেন। তখন অবশ্য একজন শক্তিশালী জিন এই মামাকে বলে যান যে, আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই, আমরা আছি ইনশাল্লাহ। ওই জিনকে অবশ্য মামা নিজেই ডেকেছিলেন, কারণ উনি যে স্বপ্ন দেখেছেন এই বিষয়টা জিনদেরকে অবগত করেছিলেন। তবে জিনেরা আশ্বস্ত করে যে আপনি শরীয়সম্মত রুকিয়া শুরু করেন, কোনো প্রবলেম হলে আমরা রেডি আছি। তো পরদিন তো উনি আসন বসিয়েছেন। মামা অবশ্য একজন তুলা রাশির জাতককে নিয়ে আসেন, কেননা ওই লোকের শরীরে এই জিনটা হাজির করানো যাবে না, কেননা তার শরীরের অবস্থা খুবই খারাপ। জিন হাজির করানো মাত্রই ওনার মৃত্যু হবার সম্ভাবনা 99%। এই জন্যই একজন তুলা রাশির লোককে নিয়ে আসা হয় আর কি। তো বরাবরের মতো ওই যে বড় মামা যে কাজটি করেন আর কি, জিন হাজির করানোর আগে আশেপাশে থাকা জিনদেরকে বলেন যে, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? তখন নাকি তারা বলে যে, হ্যাঁ দেখতে পাচ্ছি। মামা জিজ্ঞেস করেন, কয়জনকে দেখতে পাচ্ছ? তারা বলে, এখানে অনেকগুলো জিন আছে আশেপাশে, কিন্তু ওই মনসা জিনটা নাই। কিছুক্ষণ পর নাকি তারা বলে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, অনেকটা দূরে একটা আলোর মতো দেখতে পাচ্ছি, একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, সে আসতে চাইছে না। মামা তো দোয়া পড়ছেন তো পড়ছেন, কিন্তু কোনোভাবেই আসছে না। হঠাৎ করে মামা বুঝতে পারলেন যে হ্যাঁ, সে চলে এসেছে, রোগীর শরীরেই আছে, কিন্তু নিজেকে প্রকাশ করতে চাইছে না। তখন মামা বুঝতে পারলেন যে এটাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, কোনো গল্প স্বল্প করে এর সাথে আসলে সময় নষ্ট করার মতো সুযোগই নাই। মামা একটি কাচের বোতল আগে থেকে রেডি করে রেখেছিলেন আর কি। উপস্থিত মানুষদেরকে বললেন এইটা রুগীর মুখের কাছে ধরতে। যেই না ধরেছে তখন নাকি রুগী গোঙাতে শুরু করে। এমন ভাবে নাকি গোঙাচ্ছিল, কোরবানির পশুকে জবাই করার পর যেভাবে গোঙাতে থাকে ওই পশু ওই রকম গোঙাচ্ছিল। ওইখানে কিন্তু এই যে বাসার ভাই নিজেও উপস্থিত ছিলেন, সবকিছু নিজেই প্রত্যক্ষ করছিলেন। ওই জিনটা নাকি কোনোভাবেই ওনার বডি থেকে বের হতে চাইছিল না, এরকম গড় 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 আওয়াজ করেই যাচ্ছিল। 5 মিনিট 10 মিনিট না, টানা 3 ঘন্টা নাকি এইভাবে ছিল। এই পুরো 3টা ঘন্টা ধৈর্য ধরে পুরো কাজটি সম্পন্ন করতে হয়েছিল। এক পর্যায়ে জিনটা হার মানতে বাধ্য হয়। তবে এই জিনটা বের হয়েছে একটা ভিন্ন পদ্ধতিতে, যেটা খুবই অদ্ভুত। সেটা হচ্ছে হঠাৎ করে নাকি ওই লোকটা, মানে ওই ভাইটা বমির মতো কিছু একটা করেন, ওনার গলা দিয়ে কিছু একটা বের হয়ে আসে। আর বের হয়ে এসে ওটা কিন্তু মাটিতে পড়ে না, বমি হলে তো ওই বোতলের যে সরু মুখ এটা দিয়ে আর কতটুকুই ঢুকবে, বাইরে পড়বে, কিন্তু ওই জিনিসটা সোজা ভিতরে চলে যায়। তখনই মামা ওই ছিপিটা বন্ধ করে দেন। তবে মামা এবার একটা কাজ করতে বলেন, তা হচ্ছে এই বোতলটা এভাবে নদীতে ফেলা যাবে না বা কোথাও ফেলা যাবে না, এটাকে ঢালাই করে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এটাকে এমন ভাবে ঢালাই করে দিতে হবে চতুর্দিকে, যাতে করে এই জিনিসটা এমন ভাবে ডুবে থাকে একটা সময় কাদার মধ্যে একদম গেড়ে উপরে মাটি পড়ে যায়, এটার অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। আর যদি কখনো পাওয়াও যায়, এটা একটা নিরেট সিমেন্টের একটা কংক্রিটের মতো কিছু একটা দেখা যাবে, ব্লকের মতো দেখা যাবে, এটা ভাঙাও যাবে না, ওটা ওভাবেই থাকবে। ওই সময়ে উনি আসলে এরকম ব্যবস্থা করে রেখেছেন, মাঝে মাঝে এরকমটা উনি করেন, তো দ্রুত এরকম কাজটা করে ফেলা হয়। তবে এতটুকু করতে সময় লেগেছিল, কারণ ওটা জমাট বাঁধতে একটু সময় লাগবে।
পরবর্তীতে বাসার ভাইকে মামা বলেছিলেন যে বাসার তুই গিয়ে এর নদীতে ফেলে দিয়ে আয়। বাসার ভাই আসলে সাহস পাচ্ছিলেন না, অন্য কেউ এটা করতে সাহস পাচ্ছিলেন না, কারণ যে অবস্থা তারা দেখেছেন যদি তাদের উপর কোনো সমস্যা হয়। বাসার ভাই উনি যান, মামা দোয়া দুরুদ করে তার শরীরটা বন্ধ করে দিয়েছিলেন আর বলে দিয়েছিলেন যে একটা জিনকে তোর সাথে পাঠিয়ে দিচ্ছি যাতে করে সে তোকে দেখে রাখে, ভয়ের কিছু নাই। তো বাসার ভাই আল্লাহর অশেষ রহমতে ওই জিনিসটা নিয়ে নদীতে ফেলে দিয়েছিলেন, আর ওই ভাইও পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। তবে ওনাকে আরো দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়েছিল, মেডিকেল ট্রিটমেন্ট আর কি, কারণ ওনার শরীরের যে অবস্থা হয়েছিল তাতে করে আসলে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, ওনার বেঁচে থাকারই কথা না এমন একটা অবস্থা মাত্র অল্প কয়েকদিনের ভেতরে। ভাইটা কিন্তু এখন আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ আছেন, দিব্যি কাজকাম করে যাচ্ছেন, চাকরি করছেন, সবকিছুই করছেন আলহামদুলিল্লাহ। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি বাসার ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সবুজ ভাইকে, বাসার ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনে আপনি আবার কষ্ট করে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আশা করি আপনাদের কাছ থেকে ভবিষ্যতেও আরো ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শাহান। উনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। ওনার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন এই ঘটনাটি কিন্তু ওনার বাবার সাথে চলমান আজ প্রায় 20 বছরের বেশি সময় ধরে। ঘটনাটি শুরু হয় 2003 কি 4 সাল এমন একটা সময়। ওনার নানা মানে এই যে শাহান ভাইয়ের নানা ছিলেন ঈশ্বরদী উপজেলার মধ্যে নাম করা একজন কবিরাজ। নানার নাম ছিল হারেম খা। নানারা কিন্তু অর্থ সম্পদশালী ছিলেন। তো এই শাহান ভাইয়ের জন্মের অনেক আগে ওনার নানা মারা যান। শাহান ভাইয়ের বড় ভাই উনি তখন 7 কি 8 বছরে পদার্পণ করেছেন এমন একটা সময়। উনি অবশ্য ওনার নানাকে দেখেছেন। ওনার নানি মারা যান 2021 সালে। তো শাহান ভাইয়ের বাবা মূলত ওনার নানি বাড়িতে, ওই বাবার নানি বাড়িতে মানুষ হয়েছিলেন, কেননা দাদি অন্য জায়গায় বাধ্য হয়েই বিয়ে করেছিলেন। তখন এই শাহান ভাইয়ের বড় মা অর্থাৎ ওনার বাবার নানি ওনার বাবাকে নিয়ে মানুষ করেছেন। তো এভাবে উনি বড় হয়েছেন। আর ওনাদের এমন কিছু আত্মীয় স্বজন রয়েছেন যারা রক্তের আত্মীয় স্বজন না হয়েও অনেক বেশি কিছু ওনাদের জন্য করেছেন বলে জানিয়েছেন। ওনার বাবাকে একদম ছোটবেলা থেকে বড় করা, অনেক কিছু শেখানো, সবকিছু কিন্তু ওনারা করেছেন। তো এভাবেই চলছিল। একটা সময় ওনার বাবা ঘর সংসারে মনোযোগী হন, বিয়ে শাদী করেছেন। শুরুর দিকে ওনার নিজের কোনো জমি জমা ওরকম না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে উনি চাষাবাদ শুরু করেছেন। আস্তে আস্তে উনি জমি কিনেছেন, ঘর বাড়ি তৈরি করেছেন। এভাবে একটা সময় এসে উনি কোনো একজন ব্যক্তির কাছে গিয়ে মুরিদ হয়ে যান। তাকে ভালো লেগেছে, উনি পীর গোছের একজন মানুষ। তো তার কাছে গিয়ে যখন মুরিদ হয়েছেন, ওই পীর সাহেবের অনেক প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি। তার কাছ থেকে তালিম নেওয়া শুরু করেন। বিভিন্ন ওজিফা করতে করতে একটা সময় জিন হাজির করা, জিন তাড়ানো, এই জিনিসগুলো উনি প্র্যাকটিস শুরু করেন। এগুলো আবার নিজের বাড়িতে বসেই প্র্যাকটিস করতেন। আর আগে থেকে কিছু পারতেন, কারণ শাহান ভাইয়ের নানার কাছ থেকে কিছু শিখেছিলেন আর কি। তো নানা মারা যাওয়ার পর উনি আর চেষ্টা করেননি। নানা যে সমস্ত উপকরণ দিয়ে কাজ করতেন সেগুলো শাহান ভাইয়ের বাবা নিয়ে আসছিলেন। তো অল্প সময়ের মধ্যে উনি অনেক কিছু শিখে গিয়েছিলেন। 6 মাস পর পর ওনাদের বাড়িতে নাকি ওরস হতো, অনেক মানুষ আসতো। ওরসে নাকি বেশ কিছু প্রোগ্রাম ওনারা করতেন। তখন ওনাদের অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছে। আস্তে আস্তে ওনার বাবার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় ওনার বাবা যেতেন প্যারানরমাল কাজ করতে। আল্লাহর রহমত অনেক কাজের সমাধানও করেছিলেন। এভাবে চলতে থাকে বেশ কয়েক বছর। হঠাৎ করে ওনার বাবার যিনি উস্তাদ তার সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়ে যায়। ঝগড়া হবার পর বেশ কয়েক মাস ভালোই ছিল। তারপর শুরু হয় ভয়াবহ অবস্থা। সবকিছুতেই ওনার জন্য কেমন উদাস উদাস ভাব দেখা যেত। কাজ করতো না। কোনো একজনের সাথে কথা বলতো, তবে কার সাথে কথা বলতো এটা বোঝা যেত না। মনে হচ্ছে অদৃশ্য কারোর সাথে কথা বলছে বা নিজের আনমনেই কথা বলছে। তার মেজাজ থাকতো খুবই খারাপ। কেউ কিছু বললে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করত। আর অনেক বেশি রকমের পাগলামি উনি শুরু করে দিয়েছিলেন। রাস্তায় রাস্তায় চিৎকার চেঁচামেচি করতেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন চিৎকার চেঁচামেচি করতেন, খারাপ ভাষায় গালিগালাজ করতেন।
আর চৈত্র মাসে যে পিচ ঢালা রাস্তা প্রচন্ড গরম হয়ে যায় কিন্তু রোদের তাপে, উনি ওই পিচ ঢালা রাস্তায় শুয়ে থাকতেন। খাওয়ার ঠিক নাই, গোসলের ঠিক নাই, দিন রাত কোথায় থাকতেন, বাড়িতে আসার কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যেত যে পরিচিত কেউ যাচ্ছে, অনেক বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসতো, কিছু খাবার খেত, আবার চলে যেত। এইভাবে কিন্তু চলছিল। এমন একটা মানুষ যাকে কিনা অনেক মানুষ মানত, অনেক মানুষের সমস্যার সমাধান করেছেন আল্লাহর রহমতে, এই মানুষটাই এরকম ভয়ঙ্কর একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। কাউকে সহ্য করতে পারতেন না, শাহান ভাইয়ের মাকেও না, শুধু শাহান ভাই ছাড়া অন্য কাউকেই উনি সহ্য করতে পারতেন না। শাহান ভাইকে উনি মোটামুটি ভালো আচরণই ওনার সাথে করতেন আর কি। বিশেষ করে শাহান ভাইয়ের মাকে দেখলেই ওনার মেজাজ গরম হয়ে যেত, গালিগালাজ, চিৎকার চেঁচামেচি এগুলো করতো। শাহান ভাইয়ের প্রতি ওনার একটা বিশেষ দুর্বলতা ছিল, এই জন্য শাহান ভাই বুঝিয়ে শুনিয়ে বিভিন্ন সময় বাসায় নিয়ে আসতেন। তো উনি তো একরকম উন্মাদী হয়ে গিয়েছিলেন। একটা পর্যায়ে এসে শেকল দিয়ে ওনাকে বেঁধে রাখা হলো বাড়িতে। এই দৃশ্য দেখে শাহান ভাইয়ের খুবই কান্না পেত। ওনার বাবার পাশে বসে থাকতেন, বিভিন্ন ধরনের কথা বলতেন বাবার সাথে। হঠাৎ একদিন পায়ের শিকল ভেঙে উনি কোথায় যে চলে গিয়েছেন খোঁজ খবর নাই। প্রায় 1 মাস পর তার দেখা মেলে। ওনাদের গ্রামের মাঠের মধ্য দিয়ে উনি হাঁটছিলেন, কোত্থেকে যে আসছেন কেউ বলতে পারে না। তো এক চাচা দেখেছেন, তারপর বাড়িতে খবর দিয়েছেন। তারপর শাহান ভাই গিয়ে বুঝিয়ে শুনিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পরপরই শাহান ভাইয়ের মাকে দেখে তো শাহান ভাইয়ের বাবা চিৎকার চেঁচামেচি গালিগালা শুরু করে দিয়েছেন। যত ধরনের কবিরাজ, ডাক্তার, হুজুর আছে সব কিছু দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি। এরপর ওনারা গিয়েছেন ওনার যে ওস্তাদ ছিলেন তার কাছে। যাওয়ার পর সব কথা খুলে বলেন। উনি বলে দেন, না আমি কিছু করতে পারবো না। তারপর অনেক অনুনয় বিনয়, হাতে পায়ে ধরে কান্নাকাটি করার পর উনি বলে, ঠিক আছে যাও, কালকে থেকে ঠিক হয়ে যাবে। তো পরদিন থেকে দেখা গেল ওনার মধ্যে পাগলামি ভাবটা কম, আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। আবার কিছুদিন পর ঠিক সেম সমস্যা শুরু হলো। এরপরে আর কোনো হুজুর কবিরাজ দেখার নাই। ওনার বয়স এখন 50 হয়ে গেছে, এখন বাড়িতেই আছে। আগের মতো গালিগালা চিল্লাপাল্লা এগুলা করেন না। বাসা থেকে বের হয়ে যান, হাঁটাহাঁটি করেন, বাসায় ফেরত আসেন, খাবার খান, বিশ্রাম নেন, আবার কোথাও যেন হাঁটতে চলে যান। কারোর সাথে উনি তেমন কোনো কথা বলেন না, খুব চুপচাপ থাকেন, গালিগালাজও করেন না। এইভাবেই চলছে ওনার বাবার জীবন। আজও অজানাই রয়ে গেছে এমনটা কে করলো, কেন হলো। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে উনি ওনার যে ওস্তাদের কাছে কাজ শিখেছিলেন, হয়তোবা উনি ক্ষিপ্ত হয়ে এমন কিছু করেছেন যার কারণে ওনার এই অবস্থা হয়েছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। আমরা প্রথম যে ঘটনাটি শেয়ার করলাম, আমি বলেছিলাম যে যারা রাকি তাদের জীবনটা কিন্তু এতটা সহজ নয়। যারা মানুষের উপকারের জন্য কাজ করেন তাদের জীবনটা কিন্তু অত্যন্ত কঠিন। যে কোনো সময় বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসতে পারে। এখানে ভুল বলে কোনো কথা নাই। সামান্য একটু ভুল বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে। যারা রাকি তারা কিন্তু প্রতিনিয়ত অদৃশ্য শক্তিগুলোকে শত্রু বানিয়ে ফেলেন। এই অদৃশ্য শক্তিগুলো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফাঁক ফোকর খুঁজতে থাকে ক্ষতি করার জন্য, কারণ তারাও তো কাউকে ক্ষতি করতে গিয়ে বিতাড়িত হয়েছে সেই রাকি দ্বারা বা সেই কবিরাজ দ্বারা। এই জন্য এনাদেরকে খুবই সতর্ক থাকতে হয়। আমি এই কারণে বিষয়টা বললাম যে যাদের মনের মধ্যে এরকম আছে যে আমরা রাকি হব, কবিরাজ হব, আসলে জীবনটা এতটা সহজ না, অত্যন্ত কঠিন। আর যাদের কাছ থেকে শেখা হবে এই মানুষগুলো যদি ভালো না হয় তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম রাশেদ সরওয়ার। ওনার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার 1 নং রূপসী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে। উনি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন। লেখাপড়ার পাশাপাশি অনলাইনেও কাজ করছেন বলে জানিয়েছেন। ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন উনি গ্রামেরই সম্পর্কে একজন দাদা হন, বেশ বয়স্ক একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন উনি। এখন অবশ্য জীবিত নেই। উনি জীবিত থাকাকালীন ঘটনাটি শুনেছিলেন। আর ওই দাদা উনি ঠিক বলতে পারেননি এই ঘটনাটির এক্সাক্ট সময়, তবে এতটুকু বলেছিলেন এটি মহান মুক্তিযুদ্ধেরও বেশ আগের ঘটনা বা ওই সময়ে হয়েছিল আর কি।
যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম ছিল আশরাফ মণ্ডল। এই আশরাফ মণ্ডল উনি ছোটবেলা থেকে বেশ সাহসী একজন ব্যক্তি ছিলেন, যার কারণে ওনার ভয় ডর ছিল খুবই কম। তার পরিবারে তার স্ত্রী, দুটি কন্যা সন্তান আর বৃদ্ধা মা ছিল। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। ঘটনার সময় তার বয়স ছিল 26 কি 27 বছর। তার আর্থিক অবস্থা কিন্তু তেমন ভালো ছিল না, নিজের এক কাঠা জমিও ছিল না, যার জন্য তাকে অন্যের জমিতে কাজ করতে হতো। সেখানে কাজ করে যা পেত এটা দিয়েই সংসার চালিয়ে নিতে হতো। এর পাশাপাশি রাতের বেলা বিলে মাছ ধরতে যেতেন, কেননা যা উপার্জন করতেন তা দিয়ে কিন্তু পরিবার চালানো অনেক কষ্ট হয়ে যেত। তো উনি কি করতেন, একটা লাইট গুছিয়ে রেখেছিলেন। তো ওই সময় কিন্তু অল্প কিছু মানুষের কাছে এই ব্যাটারি চালিত টর্চ লাইট গুলো পাওয়া যেত। তখন টর্চ লাইট খুব অল্প মানুষের কাছেই থাকতো, ড্রাই সেল ব্যাটারি দিয়ে ওই টর্চ লাইট গুলো চলতো আর কি। তো ওই লাইট দিয়েই উনি মাছ ধরতেন। সন্ধ্যার পর উনি খাওয়া দাওয়া করে একটা কোচ বা ট্যাটা নিয়ে বেরিয়ে পড়তেন মাছ ধরার জন্য। যখন ব্যাটারি কেনার টাকা থাকতো না, তখন অবশ্য হারিকেন জ্বালিয়ে কাজ চালিয়ে নিতেন আর কি। এক সময়ের ঘটনা, তখন বর্ষাকাল ছিল, সেবার পানিও বেশ জমে গিয়েছিল আশেপাশে। সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েন মাছ ধরতে। বলে রাখা ভালো, ওনাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা বিল ছিল, যেটা তালপুকুর বিল নামে লোকজন চিনতেন। ওই বিলে যেতে হলে ফসলের মাঠের মাঝখান দিয়ে যেতে হবে, তাও আবার আইলের উপর দিয়ে হেঁটে হেঁটে। সেখানে যেতে প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো লাগতো। ওই বিলের আশেপাশে একটি শ্মশান ছিল, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদেরকে সৎকার করা হতো বা পোড়ানো হতো। যারা মারা যেত তাদের ডেড বডি পোড়ানো হতো আর কি। তো ওই শ্মশান নিয়ে নাকি অনেক ভয়ের ঘটনা রয়েছে, পরবর্তীতে এই রাশেদ ভাই পাঠাবেন বলে জানিয়েছেন। তো উনি তো ওই বিলের দিকেই সবসময় যেতেন মাছ ধরার জন্য। তো প্রতিদিনের মতো একদিন রাতের বেলা উনি মাছ ধরে বাড়িতে যখন ফিরছিলেন, তখন তার সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। তিনি যখন ফসলের মাঠের আইল দিয়ে যাচ্ছেন, তখন তিনি একটা মোটা ফ্যাসফেসে কণ্ঠে একটা আওয়াজ শুনতে পেলেন। কেউ তার নাম ধরে ডাকছে, এই আশরাফ মণ্ডল, আজ তো অনেক মাছ পাইলি রে, আমারও কটা মাছ দিয়ে যা, অনেকদিন ধরে তো মাছ পাই না তোদের কাছ থেকে। এভাবে কি চলে নাকি রে, আমাদেরও তো খেতে ইচ্ছা করে। এদিকে এই যে আশরাফ মণ্ডল, উনি কিন্তু আগে থেকে জানতেন এই মাছ ধরে আসার সময় এই মেছো জিনগুলো কিন্তু মাছ চায়, একবার যদি দেয়া হয় এগুলো আবারও জ্বালাতন করে। তখন উনি ওই জিনিসটার উদ্দেশ্যে ওই আঞ্চলিক ভাষায় বলেন যে, নাই রে, আজকে মাছ নাই, তেমন কোনো মাছ পাই নেই, আর একদিন তোরে দেবো, বুঝছিস। তখন আবার ওই পিশাচটা বলে, না, তুই এখনই আমারে মাছ দিয়ে যা, আমার খুব ভুক লাগছে, এরকম বলতে থাকে, মানে ক্ষুধা লাগছে। তখন আশরাফ মণ্ডল ওই জিনিসটার কথা না শুনে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ যেতেই হঠাৎ করে একটা কদম গাছের উপর থেকে একটা লম্বা লোমশ কালো হাত বের হয়ে আসে। হাতটা লম্বা হয়ে বের হয়ে তার সামনে চলে আসে, সামনে এসে হাত পাতে। তখন বলে, ভয় করিস নে, এই যে আমার হাত, দে রে ভাই দে, দুটো মাছ আমার হাতের উপর দিয়ে দে, দিলে কিছু হবে না, দে, আমিও একটু খাই। আশরাফ মণ্ডল ভাবে যে এইটারে যদি একবার দেই আবার তো জ্বালাতন করবে, কিন্তু এইটা যেভাবে কদম গাছ থেকে হাত বাড়িয়ে এখন সামনে দিয়েছে, এখন এর হাতটা যদি ফিরিয়ে দিই, মানে খালি হাতে আমি কিছু না দিয়ে যদি এদিকে চলে যাওয়া শুরু করি আর কি, তখন তো এটা আবার কোনো ক্ষতি করতে পারে। এমনিতেও চাচ্ছিল সেটা ঠিক ছিল, এখন তো একদম হাত বাড়িয়ে দিয়েছে, এখন কি করি। তো ওই চিন্তা করে উনি ব্যাগ থেকে একটা মাছ ওই হাতের উপর দিয়ে আবার হাঁটা ধরেন। এদিকে মাছ দেওয়ার সাথে সাথে হয় কি, ওই কদম গাছের ভেতরে থাকা তার বডির যে অংশটা, এই অংশটা আস্তে করে টানতে টানতে হাতের কাছে নিয়ে আসে। মানে তার হাতের যে লম্বাটা, এই লম্বা অংশটা ছোট হয়ে যায়। হাত কিন্তু বডির দিকে যাচ্ছে না, বডি এবার হাতের দিকে চলে আসছে, এসে এখন মাটির উপর দাঁড়িয়ে যায়। আমরা যেমন ছোটখাটো কোনো জিনিস বা ছোটখাটো ফল একবারে মুখের মধ্যে পুরে দিই, তো সে কি করলো, ওই মাছটা একবারে মুখের মধ্যে পুরে দিল। পুরে দেওয়ার পর বলে, যা রে, কি যে স্বাদ রে, দে দে, আর একটা দে। এদিকে আশরাফ মণ্ডল চাঁদের হালকা আলোতে দেখে
প্রায় 7-8 ফুট লম্বা একটা লোমশ প্রাণী। এর মুখটা অনেকটা হায়নার মতো, চোখ দুটো জল জল করছে, আর মুখের ভেতরের যে দাঁতগুলো রয়েছে এই দাঁতগুলো কয়লা যেরকম জ্বলে ওইরকম জ্বলছে। এই দৃশ্য দেখার পর আশরাফ মন্ডল যতই সাহসী হোক না কেন একটু ভয় তো পাবেই। এরকম একটা দৃশ্য দেখার পর উনি প্রথম দিকে মনে করেছিলেন এটা সাধারণ কোনো মেছো জিন, কিন্তু না, এটা বেশ ভয়ঙ্কর দানব আকৃতির একটা জিন। আর এই দৃশ্য দেখার পর উনি কি করবেন বুঝতে পারছিলেন না। ওদিকে ওই জিনটা বলছে, হ্যাঁ রে, তোর মাছটা তো একবার মুখে দিয়ে খেয়ে ফেললাম রে, দে দে আর একটা দে। এটা বলেই নাকি সে খিলখিল করে হাসতে শুরু করে। আর কণ্ঠটা কিন্তু নাকি নাকি কণ্ঠ, আবার ফ্যাসফেসেও কণ্ঠ। এদিকে আশরাফ মন্ডল বলছে যে না রে, আর দিতে পারবো না রে, যা তুই এখন তোর বাড়িতে যা, আমি আমার বাড়িতে যাই, পরে আবার দিব নি। তখন ওই জিনিসটা বলে যে না, দে আমাকে আরো কিছু দে। এক কথা দুই কথা এটার সাথে বেশ তর্কাতর্কি হয়ে যায়। তখন রাগ করে এই আশরাফ মন্ডল কি করেছেন, ওনার হাতে থাকা যে ট্যাটাটা, এই ট্যাটাটা ওই অবয়বটার দিকে ছুঁড়ে মেরেছেন। উনি খেয়াল করলেন এই ট্যাটাটা তার বডিতে না লেগে মনে হলো স্লিপ করে সাইডে গিয়ে পড়ে গেল। তার বডিতে লেগেছে, তবে এটাতে সে আঘাতপ্রাপ্ত হয়নি। এদিকে এই ঘটনা ঘটার পর ওই পিশাচটা মনে হলো পেছন দিকে লাফ দিয়ে দূরে চলে গেল। তখন আবার আশরাফ মন্ডল একটু সামনে গিয়ে ওই ট্যাটাটা তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। উনি কিন্তু এই সমস্ত বিষয়ের সাথে টুকটাক পরিচিত ছিলেন, তবে এই রকম যে পিশাচ ভয়ঙ্কর আকৃতিতে এসে তার সামনে আসবে এইটা উনি বুঝতে পারেননি। হ্যাঁ, মেসোজিনিরা মাছ চেয়েছে, পেছন দিকে ছুড়ে দিয়েছেন আর সামনে আসেনি, এমনটা হয়েছে, কিন্তু এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে আবার নেমে এসেছে, এরকমটা তো হয়নি। এখন উনি বাড়ির দিকে যখন হাঁটা শুরু করেছেন এই জিনিসটা আবার সামনে চলে আসছে, এসে বলছে যে দে মাছ দে, তুই কিন্তু আঘাত করছিস, আমি কিন্তু কিছুই মনে করি নাই, না হলে কিন্তু তোকে এইখানে মাটিতে পুঁতে ফেলতাম, যেহেতু প্রথমে একটা মাছ দিছিস এই জন্য কিছু বললাম না, দে আরো মাছ দে। এখন তো এই আশরাফ মন্ডল পড়ে গেছেন বিপদে, কি করবেন? উনি তখন বলছেন যে শোন, মাছ তোকে দেব, তুই এখন আমার এখান থেকে যা, আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পর আমি তোকে 2টা মাছ দিব, যা এখন যা। তখন ওই পিশাচটা বলতেছে, এই ঠিক তো, দিবি তো? তখন আশরাফ মন্ডল বলতেছে, হ্যাঁ ঠিক দেব। তখন ওই মাছ পাওয়ার আশায় পিশাচটা আর তার পিছু নেয় না। এদিকে আশরাফ মন্ডল দ্রুত হেঁটে বাড়ির কাছাকাছি চলে আসে। তো বাড়ির কাছাকাছি যখন চলে আসছে, গেট দিয়ে ঢুকবে, গেট বলতে তো আসলে গ্রামে ওই রকম কোনো দেয়াল থাকে না, দেখা যাচ্ছে যে পাটখড়ির বেড়া বা বাউন্ডারি যে সীমানা আর কি, এই দিক দিয়ে কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়। তো ওই রকম যে সীমানা দিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকবেন আর কি, এমন সময় পিছন থেকে ওই অবয়বটা বলে ওঠে, এই দে মাছ দে, বাড়িতে তো ঢুকে যাচ্ছিস, এত পথ তো কিছুই বলি নাই। উনি তখন উল্টো দিকে ঘুরে বলতেছেন, দে দে তোর হাত পাত, আমি 2টো মাছ দিয়ে দিচ্ছি। তখন উনি দেখেন যে কোত্থেকে যেন অন্ধকারের ভিতর থেকে একটা লম্বা লিকলিকে হাত বের হয়ে আসছে, ওনার সামনে চলে আসছে। হাতের শেষ অংশ যে কোথায় এটা উনি দেখতে পাচ্ছেন না অন্ধকারের মধ্যে, শুধু হাতের তালুটাই দেখতে পাচ্ছেন। বেশ লোমশ একটা হাত, গরিলার হাত যেরকম হয় অনেকটা ওই রকম আর কি। উনি কি করেছেন, ওই ট্যাটাটা দিয়ে ওই হাতের তালুর উপরে মেরেছেন খুব জোরে একটা খোঁচা। যখন মেরেছেন তখন দূর থেকে চিৎকার দিয়ে উঠছে, চিৎকারটা কিন্তু অনেক দূরে ছিল, তার মানে ওর মূল যে বডিটা এটা অনেক দূরে ছিল। চিৎকার দিয়ে উঠেছে, এই তুই কি করলি রে, ধোকা দিলি আমাকে, এরকম ধোকা কেউ দেয়, দেখে নেবো তোকে, এই বলেই সে তখন ওখান থেকে চলে যায়। তো আশরাফ মন্ডল উনি আবার কোচটা হাতে নিয়ে বাড়িতে চলে আসেন। তো এই ঘটনার পরে আশরাফ মন্ডলের সাথে যে অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বিষয়টা এরকম না, তবে হ্যাঁ উনি বেশ ভয় পেয়েছিলেন, তো যার কারণে কয়েকদিন জ্বর ছিল। এরপরে উনি এমনিতেই ঠিক হয়ে যান, কোনো হুজুর কবিরাজের কাছেও যান নাই, ঝাড়ফুঁকও করা লাগে নাই। উনি কিন্তু এই ঘটনাটা অনেকের কাছেই বলে গিয়েছেন। বিভিন্ন সময় অনেকেই যখন তাকে বলতো যে ও দাদা একটা ঘটনা শোনান, তখন উনি এই ধরনের ঘটনা শোনাতেন। তো এই ধরনের ঘটনা যারা শুনেছেন, এমনই একজন ব্যক্তি ছিলেন সেই বৃদ্ধ দাদা, যিনি এই ঘটনাটি এই রাশেদ ভাইকে বলেছেন। তো এটাই ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।
উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটি উনি ওনার এক প্রতিবেশী খালার কাছ থেকে সংগ্রহ করেছেন। এই ঘটনাটি ওই খালার সাথেই ঘটে চলেছিল দীর্ঘ একটা সময়। ঘটনাটির সময়কাল 1997 কি 98 সাল এরকম একটা সময় হবে আর কি। তো ঘটনার শুরুটা হয় একটা বট গাছকে কেন্দ্র করে। ওই খালা যখন নতুন বাসা তৈরি করতে যাবেন সেখানে ওনার যে জায়গাটা পড়ে গেছে বিশাল বড় একটা বট গাছ সেখানে ছিল। এখন বট গাছটাকে কোনোভাবে না কেটে বাড়ি তৈরি করা সম্ভব না, কাটতেই হবে। তখন থেকে ঘটনা শুরু। ওই গাছের বিশাল বড় একটা ডাল ছিল, বলতে গেলে একটা গাছের মতোই বড় আর কি, এমন একটা ডাল। তখন একজন ওই ডালটা কাটতে যায়, কোনোভাবেই ডালটা কাটতে পারছিল না। এই ডাল কাটতে গিয়ে নাকি ওই লোকের হাত অনেকটা কেটে গিয়েছিল। তারপর ওই লোকের চিকিৎসা করানো হয়। তারপর ওই লোক বলে যে আপা আপনি বড় কোনো হুজুরের সাথে পরামর্শ করে গাছটি কাটেন, না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে। কারণ আমার হাতটা যখন কেটে যায় তখন আমি কোনো একটা অশরীরীর উপস্থিতি টের পেয়েছিলাম। এই কথা শোনার পর ওই খালা এই সমস্ত কথায় কোনো পাত্তাই দেন নাই। উনি মনে মনে ভাবে ধুর জিন ভূত বলে কিছু আছে নাকি। উনি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনাও করেন নাই। ওই আহত লোককে 1 মাস যাবত বাড়ির বাজার করে দিয়েছিলেন। গরিব লোক, পরিবার কিভাবে চলবে, ওনার কাজ করতে গিয়েই তো উনি আহত হয়েছিলেন। তারপর কিন্তু এই গাছটা পুরোপুরি কেটে ফেলানো হয় ঘর বানানোর জন্য। ঘর তৈরি করানো হচ্ছে, বাড়ি বানানোও শেষের দিকে। তখন উনি যখন ঘরের বাইরে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। উনি দেখেন যে উঠোনের একটা জায়গায় বিশাল বড় একটা সাপ হা করে আছে। উনি হেঁটে হেঁটে ওই সাপের মুখের ভেতরে চলে যাচ্ছেন, এমন একটা অবস্থা। অর্থাৎ উনি যেই দিকে যাচ্ছিলেন ওয়াশরুমে যাওয়ার জন্য ঠিক ওইখানেই বিশাল বড় একটা সাপ হা করে আছে। মুখের ভেতর মনে হচ্ছে একটা বিশাল সুড়ঙ্গ, অন্ধকার সুড়ঙ্গ। উনি যখন এটা দেখেছেন উনি প্রথমে মনে করেছেন ওনার মনের ভুল কিনা, পর দেখলেন না, সাপটির চোখ দুটো জলজল করছে। সাপের যে জিহ্বা, এই জিহ্বাটাও বাইরে বের হয়ে লক লক করছে, মাঝে মাঝে সাপ যেভাবে জিহ্বাটা বের করে ওইভাবে। এটা দেখার সাথে সাথে উনি ভয় পেয়েছেন, এক দৌড় আবার ঘরে চলে গেছেন। ওই রাতে ওনার জ্বর আসে, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ানো হয়। জ্বর তো কমেই না, উল্টো আরো বাড়ছেই। কোন এক কবিরাজের কাছে গিয়ে সেখান থেকে একটা তাবিজও নিয়ে আসেন। এরপর জ্বর কিছুটা কমে। তারপর উনি চিন্তা করেন যে এই ঘরের কাজে যে সমস্ত শ্রমিকরা নিয়োজিত ছিলেন এদেরকে রান্না করে খাওয়াবেন। ঘর বানানো তো শেষই, ঘর বানাতে যারা কাজ করছিল সেই লোকদেরকে খাওয়ানোর একটা পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা মোতাবেক বাজার করেও আনা হয়। উনি যখন নিজের হাতে সবজি কাটতে বসেন তখন হঠাৎ করে উনি ওই সবজি কাটা অবস্থাতেই কোনো এক অজানা জগতে হারিয়ে যান। উনি যখন সবজি কাটছিলেন সামনে বটি ছিল, বটিতে তরকারি করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে উনি ফ্রিজ হয়ে গিয়েছেন। উনি নড়াচড়া করছেন না, একদম ফ্রিজ, মানে মূর্তির মতো হয়ে আছেন আর কি। এদিকে বাসার একজন এটা খেয়াল করেছে যে উনি কোন একটা সবজি কাটার জন্য ওই বটির উপর ধরেছেন, ওভাবেই আছেন। বাড়ির একজনকে ডাকতে আসে, অনেক ডাকাডাকি করার পর উনি কোনো জবাব দেন না। যিনি ডাকতে এসেছিলেন উনি ওই খালার পরিবারের অন্যদেরকে যখন ডেকে নিয়ে এসেছেন, ওনাকে যখন টাচ করা হয়েছে তখন নাকি উনি মাটিতে লুটিয়ে পড়েছেন। বটির উপরের দিকে পড়েন নাই, মানে এক পাশে লুটিয়ে পড়েছেন। তখন দেখা গেল যে ওনার কোনো সেন্স নাই। ওনার জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করা হয় কিন্তু সবাই ব্যর্থ হন। প্রথমে উপজেলা পর্যায়ের হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয়, এরপর জেলা পর্যায়ের হসপিটালে নেওয়া হয়, সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করানো হয়, তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করা হয় কিন্তু কোনো কাজ হয়নি। ওনার জ্ঞান ফিরছে না, পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগও ধরা পড়ছে না। ওনার যে পালস এটা চলছে, ব্রেইনের যে স্বাভাবিক কর্মকাণ্ড এটা চলছে, কিন্তু উনি কোনো কথাও বলতে পারছেন না, ওনার চোখ বন্ধ, উনি মনে হচ্ছে ঘুমাচ্ছেন, এমন একটা অবস্থা। এখন কি করা যাবে? ডাক্তাররা তো কিছুই বুঝতে পারছেন না। পরিবারের লোকজন ভালো কোনো কবিরাজ দেখানোর কথা বলে। তখন ওনারা হসপিটাল থেকে ওনাকে বাড়িতে নিয়ে আসেন।
তো ওই খালার বাসা থেকে কিছুটা দূরে 7 থেকে 8 কিলোমিটার দূরে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তখন কবিরাজ একদমে কালো মুরগি, শিং মাছ এগুলো আনার কথা বলে। মুরগি তো পাওয়া যায়, তবে হাটের দিন না থাকায় শিং মাছ পেতে অনেক কষ্ট হয়। তবে অবশেষে পাওয়া গিয়েছিল। এরপর ওই খালাকে নিয়ে কবিরাজ আসনে বসান। মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ওই মুরগির রক্তটা যখন ওই খালার হাতের উপরে ছিটিয়ে দেওয়া হয়েছে আর ওই শিং মাছের গলায় কিছু একটা বেঁধে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে, সাথে সাথে নাকি আন্টির জ্ঞান ফেরত আসে। যখন জ্ঞান ফেরত আসছে তখন নাকি উনি দীর্ঘ একটা শ্বাস নেন। মনে হচ্ছে ওনার শ্বাসটা বন্ধ ছিল, উনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না। তবে উনি যে কি অবস্থায় ছিলেন উনি বলতে পারেন না। ওই সবজি কাটা অবস্থাতেই উনি যেরকম ছিলেন, ওনার কাছে মনে হচ্ছিল উনি ওই সময় সবজিই কাটছিলেন। উনি বলেন যে কি ব্যাপার, আমি তো সবজি কাটছিলাম, কি হলো? এর মধ্যে যে এত কিছু হয়ে গেছে ওনার কোনো সেন্সই নাই। এখন কবিরাজ যেটা করেন সেটা হচ্ছে যে জিনকে হাজির করার প্রক্রিয়া করেন। তবে উনি এটাও বলে দেন যে এই সমস্যার যেই সম্পূর্ণ সমাধান এটা হয়তোবা ওনার দ্বারা হবে না, কারণ 3 থেকে 4টা জিন আসর করেছে তার উপরে। উনি কিছুটা কাজ করেছিলেন, আন্টি কিছুদিন সুস্থ ছিলেন, মানে ওই খালা কিছুদিন সুস্থ ছিলেন, এরপর আবার সমস্যা শুরু হয়ে যায়। তবে উনি যে অজ্ঞান হয়ে গেছেন বিষয়টা এরকম না, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা শুরু হয়, মানসিক সমস্যা শুরু হয়। এরপর আবার আর এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেই কবিরাজ কিছু রিচুয়াল করেন, এক এক সময় এক এক জিনিস দেন, একটা ছাগল দেন, মিষ্টি দেন, গরুর দুধ দেন, 2-3 মাস ভালো থাকে, আবার শুরু হয় সমস্যা। ওই জিনগুলো কোনোভাবেই খালাকে ছেড়ে যাচ্ছিল না। একবার হয় কি, একজন হুজুরকে নিয়ে আসা হয়, জিনের চাহিদা মতো 1 মণ দুধ দেয়া হয় ওই বট গাছটা যেখানে ছিল ওই জায়গাটাতে। ওই দুধ দিয়ে আসার সময় হুজুর নাকি পেছন দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে দেখেন ওই দুধের হাঁড়িটা সম্পূর্ণ খালি। হুজুর কেন পেছনে তাকিয়েছেন? এই কারণে কি জিনেরা রেগে গিয়ে ওই হুজুরকে শূন্যে তুলে মেরেছিলেন এক আসার। এমনকি ওই আন্টিকেও শূন্যে তুলে আসার মেরেছিলেন। ওই আন্টি যেখানে বাড়ি করেছিলেন সেখানে নাকি অনেক আগে হিন্দু সম্প্রদায়ের লোকরা থাকতো, ওই বট গাছে নাকি তারা ভোগ দিত। ওই জিনগুলো নাকি হিন্দু ধর্মের। কোনো হুজুর, কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক এই সমস্যার সমাধান করতে পারছিলেন না। এই সমস্যা চলাকালে উনি কিন্তু 3 বার গর্ভবতী হন এবং ওনার সন্তান ভূমিষ্ঠও হয় জীবিত অবস্থাতে। সন্তানের বয়স কয়েকদিন যখন হয় তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। ওনার চোখের সামনেই রাতের বেলা হঠাৎ করে ভয়ঙ্কর একটা লোমশ অবয়ব চলে আসতো। আর এই অবয়বটা ওনার চোখের সামনেই ওনার সন্তানকে ওনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মাটির উপর এক আছাড় দিয়ে হত্যা করত। এইভাবে পরপর 3 জন সন্তানকে হত্যা করেছিল। তো এই সমস্যা তো চলছিল। ওনার আপন দেবর কবিরাজি শিখেছিলেন কোন একটা জায়গায়। তো ঘটনা তো 1998 সাল বা এর কিছু পরে, কারণ এই যে 3 সন্তান হয়েছে এর মধ্যে তো আরো সময় কেটে গেছে, তখন তো এরকম মোবাইল ফোনের প্রচলন ছিল না। তো ওনার দেবর যখন ওই কবিরাজি শিখে বাড়িতে আসেন উনি তো এইসব বিষয় জানতে পেরেছেন, এর মধ্যে তো উনি কিছু জানতেন না। তো নতুন কবিরাজ ছিলেন, তেমন অভিজ্ঞতাও নাই। তো ওনার কাছে যে জিন ছিল ওই জিন দিয়ে নাকি উনি ওই খালার উপর থাকা, মানে ওই আন্টির উপর থাকা জিনকে তাড়াতে পারেননি। উনি কিভাবে জানি রিচুয়াল করেছিলেন। এরপর যখন উনি প্রথম দিকে পারেননি, অন্যভাবে একটা রিচুয়াল করেছিলেন, সমস্যা নাকি অনেকটাই সমাধান করতে সক্ষম হয়েছিলেন। তবে কিছুটা কঠিন শর্ত ওনাকে সারা জীবন মেনে চলতে হবে। সেটা হচ্ছে যে মৃত বাড়িতে উনি যেতে পারবেন না, অর্থাৎ যে বাড়িতে কোনো মানুষ মারা গিয়েছে সেই বাড়িতে উনি যেতে পারবেন না। তো এই জিনিসটাই ওনাকে মেনে চলতে হবে। উনি এখনো ওই বিষয়টা মেনে চলছেন। তবে বেশ বছরখানেক ওই জিনেদের অত্যাচার ওনার শরীরের উপর হওয়ার কারণে শারীরিক মানসিকভাবে উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে ওনার চোখের সামনে 3টা সন্তানকে উনি হত্যা হতে দেখেছেন। এই কারণে উনি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। তবে আল্লাহর রহমতে ওনার পরবর্তীতে সন্তান হয়েছে, তারাও এখন জীবিত আছে। উনি এখন ওনার বাবার বাড়িতেই আছেন। উনি কিন্তু ওনার স্বামীর বাড়িতে থাকতে পারেননি, যেহেতু ওইখানে তো ওই যে বট গাছ, কারণ স্বামীর বাড়িতে যে সম্পত্তিটা ওনার স্বামী পেয়েছিলেন সেখানেই মূলত ওই বাড়িটা তৈরি করা হয়েছিল আর কি। আর ওইখানে ওনার নিজস্ব কিছু উত্তরাধিকার সূত্রেও কিছু পাওয়া, মানে সম্পত্তি উনি পেয়েছিলেন স্বামীর তরফ থেকে, সম্ভবত কিছুটা পেয়েছিলেন আর কি।
এই জন্য ওইখানে ওইটা করা হয়েছিল আর কি, মানে ওই বাড়িটা ওইভাবে করা হয়েছিল, কিন্তু ওইখানে উনি থাকতে পারেন নাই, ওনার বাবার বাড়িতে চলে যেতে হয়েছিল, কারণ ওইখানে ওই যে বটগাছটা ছিল, এই কারণে ওখানে ওনার থাকাটা নিষেধ ছিল। উনি এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আসলে কিছু কিছু ঘটনা এমন থাকে যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো জিনেদের বসতি থাকে, হোক তারা মুসলিম, হোক তারা অন্য ধর্মাবলম্বী, যখন তাদের ওই বসতিটা নষ্ট হয়ে যায়, তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে তাদের ওই স্থানটাকে নষ্ট করে দেওয়া হয়, তখন ওরা এমন কিছু করে বসে যেটা থেকে মুক্তি পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়। এই জন্য ওরা যদি বুঝতে পারে যে তাদের বসতিটা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু কিছু সংকেত দেয়। এই সংকেতগুলো বুঝে ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করে কাজ করাটাই বাঞ্ছনীয়, তাহলে এই ধরনের সমস্যাগুলো আমরা এড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার, যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার পাঠানো আরেকটি ঘটনা আমাদের থার্সডে নাইটের 160তম এপিসোডে প্রচারিত হয়েছিল। ওনার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। ওনার বাড়ি রংপুর জেলার রংপুর সিটি কর্পোরেশনের হাজিরহাট মেট্রোপলিটন থানার 1 নং ওয়ার্ড রণচণ্ডী চৌরাপাড়া গ্রামে। এই রণচণ্ডী চৌরাপাড়া ছোট্ট একটা বাজারের পাশেই, এই বাজারের সাথেই কিন্তু ওনাদের গ্রামের কবরস্থান। ওনাদের বাড়ির পেছনে ওনার আব্বু একটা জমি কিনেছিলেন, ঠিক তার একটা জমির পরেই কিন্তু এই কবরস্থানটা রয়েছে। আর এই কবরস্থানের সাথেই রয়েছে একটা বাঁশবাগান। এই বাঁশবাগানটা পূর্বে ছিল মূলত বিশাল একটা পুকুর, এখন বাঁশবাগান হয়ে গেছে। তো ঘটনাটি ঘটেছিল 1985 কি 86 সালের দিকে। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার বড় চাচার ছেলের কাছে আর কি, আর ঘটনাটা তার সাথেই ঘটেছিল। তার নাম মোহাম্মদ সবুজ। তো ওই সময় তার যেরকম বয়স ছিল, 15-16 বছর বয়স ছিল আর কি। তো তার বয়সের আরো অনেক ছেলেপেলেই ওই সময় গ্রামে ছিল, আর এই বয়সের ছেলেপেলেরা তো একটু চঞ্চল স্বভাবের হবে, এটাই স্বাভাবিক। আর এই যে সবুজ ভাই, ওনার যে বন্ধু বান্ধব ছিল, এনাদের সবারই নাকি মাছ ধরার খুবই নেশা ছিল। সবুজ ভাই সহ ওনার আরো বন্ধু বান্ধব তো ছিলই, এছাড়া গ্রামের আরো অনেকেই নাকি অনেক দূরে দূরে গিয়ে মাছ ধরত। এই যে রণচণ্ডী চৌরাপাড়া, এই গ্রামের একটা গ্রাম পরে ওই সবুজ ভাইয়ের নানা বাড়ি। তো নানা বাড়ি যে আবাদি জমি, সেই জমিগুলো বৃষ্টির পানিতে ডুবে থাকতো যখন বর্ষাকাল হতো আর কি। রংপুরে এগুলোকে নালা বলে। বৃষ্টির সময় ওনাদের গ্রামের কবরস্থানের পাশে যে বড় পুকুর ছিল, সেখানে সবাই মাছ ধরতো। তার সাথে সবুজ ভাইও মাছ ধরতে ওই পুকুরে আসতো। একদিন দেখা যায় যে মাছ ধরতে ধরতে সন্ধ্যা লেগে গেছে, অন্যরা উঠে গেছে, সবুজ ভাই তখনও মাছ ধরছে। এরকম কিন্তু একদিন যে হয়েছে তা না, মাঝে মাঝে উনি এরকমটা করতেন। তো ঘটনা যখন হয় আর কি, বা ঘটনা সূত্রপাত হয়, উনি সন্ধ্যার দিকে দেখেন একটা বড় সাইজের গজার মাছ। এই গজার মাছকে কিন্তু রংপুরে গড়াই মাছ বলে। এমন একটা মাছ উনি দেখতে পেয়েছেন। ওই গজার মাছটাকে উনি কোনোভাবেই ধরতে পারছেন না। শেষ পর্যন্ত নাকি ওই মাছটাকে উনি ধরতেই পারেননি। সন্ধ্যার পর উনি উঠে চলে আসেন। ওই গজার মাছটা এমন ভাবে আসলে তার মানে মনোজগতে বিচরণ করছিল, উনি ঘুমের মধ্যে ওই গজার মাছটাকে স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে দেখছেন ওই পুকুরের মধ্যে ওই গজার মাছটা ঘুরে বেড়াচ্ছে, উনি গজার মাছটা ধরতে পেরেছেন। সকালবেলা উনি চিন্তা করছেন যে গজার মাছটাকে যে ধরতে পেরেছি, এরকম একটা স্বপ্ন দেখলাম, আজকে ওই গজার মাছটাকে আবারও খুঁজবো। তো উনি ওখানে গিয়ে গজার মাছটা খোঁজা শুরু করেছেন। সত্যি সারাদিন খুঁজে না পাওয়া গেলেও সন্ধ্যার কিছুক্ষণ আগে উনি ওই গজার মাছটাকে দেখতে পেয়েছেন। এবারে উনি ওই গজার মাছটাকে ধরতে সক্ষম হয়েছেন। ধরে সেটাকে বাসায় নিয়ে আসছেন, সবাইকে দেখিয়েছেন। তো ওই সময় তো ওনাদের বাসায় এরকম ফ্রিজ ছিল না, আর মাছটা ধরা পড়ছে সন্ধ্যার দিকে, রাতের রান্নাবাড়াও হয়ে গেছে। তখন পরিবার থেকে বলা হয় যে ঠিক আছে, গজার মাছটাকে পানির মধ্যে রেখে দে, আগামীকাল এটাকে কাটা যাবে। এরকম চিন্তা থেকেই তারা বলেছেন আর কি। তো সবুজ ভাইও যেটা করেছেন সেটা হলো বড় একটা চারি নিয়ে আসছেন। মাটির যে চারি পাওয়া যেত একটা সময়, এখনো পাওয়া যায়, বিশেষ করে গরুগুলোকে খাবার দেওয়ার জন্য এই চারিগুলো ইউজ করা হয়। তো এরকম একটা বড় একটা চারির মধ্যে বেশি করে পানি দিয়ে ওর মধ্যে গজার মাছটাকে রেখে দিয়েছেন। এত বড় চারি তো ঘরের দরজা দিয়েই ঢোকে না, এই জন্য ওই চারিটাকে উঠোনের একটা পাশে রেখে দিয়েছেন, কোনো কিছু দিয়ে ঢেকে রেখেছেন। এরপর উনি ঘরে চলে আসছেন, রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছেন। মাঝ রাতে উনি উঠেছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। তো উনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, তখন উনি দেখতে পান ওই চারির উপরে যে ঢাকনাটা ছিল, এই ঢাকনাটা পাশে পড়ে আছে। ওনার মনে তো সন্দেহ লাগে, কি ব্যাপার,
এটা পড়ে আছে কেন? যদিও বা ওইটার উপরে উনি ভারী একটা ইট জাতীয় বা পাথর জাতীয় কোনো কিছু দিয়ে রেখেছিলেন, দেখা গেল যে ওই জিনিসটা সরিয়ে রাখা। শেয়াল বা কুকুর এই ভারী জিনিসটা সরাতে পারবে এরকমটা উনি আসলে মনে করছিলেন না। মনে হচ্ছে কোনো মানুষই এই কাজ করেছে। উনি কাছে গিয়ে দেখেন যে পানি ঠিকঠাক আছে, ভেতরে গজার মাছটা নাই। উনি বুঝতে পারেন কোনো মানুষ এই মাছটাকে চুরি করে নিয়ে গেছে। মনটা খুব খারাপ। এত কষ্ট করলেন মাছটাকে ধরার জন্য, 2টা দিন অবশেষে সফল হলেন। ঘুমের মধ্যেও দেখেছেন, স্বপ্নের মধ্যে, যে উনি ওই গজার মাছটাকে ধরেছেন। এরপর এই মাছটা চুরি করে নিয়ে গেল আর একজন। মন টন খুব খারাপ হলো। যদিও বা ওই রাতে বাড়ির কাউকে আর উনি ডাকাডাকি করেন নাই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উনি ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকালে ওনার যখন ঘুম ভাঙে, উনি চিন্তা করেছিলেন যে ওনার ঘুম আসলে যখন ভেঙেছে তখনও অনেক রাত বা সকাল হয়নি, অন্ধকার দেখছেন চতুর্দিকে। কিন্তু বাড়ির অন্য সদস্যদের হইচই, কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে, মোরগ মুরগি ডাকাডাকি করছে, চারদিকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু উনি দেখছেন চতুর্দিকে অন্ধকার। উনি তখন বাড়ির লোকদেরকে ডাকাডাকি শুরু করছেন, এই কে কোথায় আসো, আসো তো, সবাই আসছে। তখন বলে যে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন, ঘরের মধ্যে কি অন্ধকার নাকি? সবাই বলে কই অন্ধকার কেন, এখন তো বেলা হয়ে গেছে। তখন উনি বুঝতে পারেন উনি চোখে কিছুই দেখছেন না, মানে একদমই দেখতে পাচ্ছেন, উনি অন্ধ হয়ে গেছেন। উনি তো তখন চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করেন, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি। হঠাৎ করে এমন সমস্যাটা কেন হলো? উনি তো দিব্যি ভালো মানুষ, রাতের বেলা ঘুমিয়েছেন, এমন সমস্যাটা কেন হয়ে গেল? অনেক ডাক্তার দেখানো হয়, কবিরাজ দেখানো হয়, কেউ কিছুই বলতে পারে না। চোখের ডাক্তার দেখানো হয়েছে, দেখা গেল যে ওনার চোখ স্বাভাবিক আছে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। এটাই একটা সমস্যা। এটা কেন? ওই সময় যে ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ওনার চোখের কোনো সমস্যা নাই, অথচ একটা মানুষ চোখে দেখছে না। এটা কিভাবে সম্ভব? কোনো কবিরাজ হুজুরও কোনো কিছু বলতে পারছেন না যে ঘটনাটা আসলে কি হয়েছে। তার উপর জিনের কোনো প্রভাবও দেখা যাচ্ছে না, তার সাথে কোনো জিন নাই। এদিকে সবাই চিন্তা করলেন যে এ আর ভালো হবে না। যেহেতু অন্ধ হয়ে গেছেন, লাঠির সাহায্যে উনি চলাফেরা করতেন। যারা অন্ধ তারা কিন্তু লাঠির সাহায্যে চলাফেরা করেন। সামনে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, কোনো গর্ত আছে কিনা, যেভাবে দেখে দেখে পথ চলেন, উনিও ওভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছিলেন। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। এর মধ্যে হয় কি, উনি ওনার নানার সাথে একটা জায়গায় যাচ্ছিলেন। তো যেই পুকুরটাতে উনি মাছ ধরেছিলেন, ওই পুকুরের কাছ দিয়ে যখন যাচ্ছেন, উনি তখন চিৎকার করে বলে ওঠেন, ও না না, দেখো ওই পুকুরের মধ্যে একটা গজার মাছ দেখা যায়। তখন নানা বলে ওঠেন, এই তুই তো চোখে দেখিস না, তুই বুঝতে পারলি কিভাবে যে ওখানে গজার মাছ আছে? তো উনি বলছেন যে না না, আমি দেখতে পাচ্ছি ওখানে একটা গজার মাছ আছে। আর ওই পুকুরের পাশে একজন বয়স্ক লোক আছে যার চোখ নাই, চোখের জায়গায় 2টো বড় বড় গর্ত রয়েছে। সে হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছে এবং দেখাচ্ছে, ওই যে দেখ গজার মাছ, ধর ধর ওটাকে ধর। এ কথা শোনার পর নানা চিন্তা করেন যে ওর মাথা টাদাও মনে হয় এখন খারাপ হয়ে গেছে, প্রথম চোখ নষ্ট হয়েছে, এখন মাথাও নষ্ট হয়েছে। নানা তাকে ধরে ধরে নানা বাড়িতে নিয়ে যান। নানা বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি পরিবারের সদস্যদেরকে বলেন যে ও তো হঠাৎ করে এই কথা বলল, আশ্চর্য ব্যাপার, এটা কিভাবে সম্ভব? আমরা তো অনেক হুজুর কবিরাজ দেখাইছি, সবাই তো বলেছে যে ওর সাথে জিনের কোনো বিষয় নাই। হঠাৎ করে পুকুরের কাছে আসার পর এরকম একটা ঘটনা ঘটলো, আর ও অন্ধ হয়ে যাওয়ার আগেও একটা গজার মাছ ধরছিল, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। তখন পরিবারের সদস্যদের মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস জন্মে যে যতই হুজুর কবিরাজ বলুক যে জিনের কারণে এটা হয় নাই বা এরকম কিছু হয় নাই, আসলে জিনের কারণে এটা হয়েছে। নিশ্চয়ই প্যারানরমাল কোনো বিষয়ের কারণেই এরকম একটা বিষয় হয়েছে, ওর মনের ভুলের কারণেই হয়েছে, কোনো একটা ভুল করে ফেলেছিল, কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি যে আসলে ভুলটা কি ছিল। ওনারা তো আরো ভালো হুজুর কবিরাজের খোঁজ করতে থাকেন। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। উনি একা একাই করেছেন কি, ওই লাঠি নিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়েছেন ঘুরতে। পাশে থাকা একটা ডোবায় অনেক বাচ্চারা মাছ ধরছিল। তো উনি নাকি ওখানে দাঁড়িয়ে এই বাচ্চাদেরকে বলছে, এই তোরা এই পাশে ধর, এই পাশে এই মাছ আছে। তো তারা যখন ওইখানে গিয়ে মাছ ধরার চেষ্টা করে, সত্যি ওই মাছটা পাওয়া যায়। এদিকে এরা কিন্তু পানির মধ্যে নেমে পানি তো ঘোলা করে ফেলেছে, পানির মধ্যে কোথায় কোন মাছ আছে এটা কিন্তু উপর থেকে একটা অন্ধ মানুষ কিভাবে বলবে, একটা স্বাভাবিক মানুষেরও তো বলা সম্ভব না। উনি এটা বলছিলেন। তো উনি উপর থেকে যেখানে যেখানে বলছিলেন, ওরা ওইখানে গিয়ে হাত দিলেই মাছ পাওয়া যাচ্ছিল। এদিকে নিচে যারা ছিল মাছ ধরছিল, এরাও তো দেখছে যে সত্যি পাওয়া যায়,
তারা বারবার বলছে, ও সবুজ ভাই বলেন না আবার কোথায় মাছ আছে। তো এরকম করে অনেকক্ষণ ধরে তারা মাছ ধরেছে, অনেক মাছও পেয়েছে। এরপর উনি বলেন যে এখন আর কোনো মাছ দেখা যাচ্ছে না, তো আজকের মতো মাছ ধরা শেষ করে দে। আসলে উনি নাকি দেখতে পাচ্ছিলেন, উনি যখন শুধু ওই পুকুরের কাছে বা ডোবার কাছে আসতেন তখন নাকি দেখতে পেতেন, এছাড়া দেখতে পেতেন না। একদিন দেখা যায় ওই নানা বাড়িতে থাকা অবস্থায় সবুজ ভাই নাই, কোথাও পাওয়া যাচ্ছে না, সবাই তো খুঁজতে থাকে। সময়টা কিন্তু সন্ধ্যার পর উনি চোখে দেখেন না উনি কোথায় গেলেন। সন্ধ্যার আগ পর্যন্ত তো বাসায় ছিলেন। খুঁজতে খুঁজতে দেখা যায় ওই যে যেই পুকুরটাতে উনি প্রথম গজার মাছ ধরেছিলেন, সেই পুকুরে গিয়ে উনি মাছ ধরছেন। অবাক করা ব্যাপার, একটা অন্ধ মানুষ এতটা পথ হেঁটে এসে এই পুকুরের কাছে এসে মাছ ধরছেন, বিষয়টা কেমন না? অবাক করার মতোই তো ব্যাপার। তখন লোকজন তাকে দ্রুত পানির মধ্যে নেমে উপরে টেনে তোলে, বলে এই কি ব্যাপার, তুই এতটা পথ এখানে হেঁটে এসে কিভাবে মাছ ধরতে নামলি? তখন উনি বলছেন যে একটা বৃদ্ধ লোক নাকি তাকে এখানে নিয়ে এসেছে, আর এই বৃদ্ধ লোকটাকে উনি দেখতে পাচ্ছিলেন, তার কোনো চোখ নাই, সেই নাকি এখানে নিয়ে এসেছে। এদিকে এই ধরনের সমস্যা যখন এই সবুজ ভাইয়ের সাথে দেখা দিল, তখন তো পরিবারের সদস্যদের বুঝতে আর বাকি রইল না যে এটা তাদের নিছক এখন আর অনুমানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা জটিল আকার ধারণ করেছে। বড় ধরনের কোনো বিপদ আপদ হওয়ার আগেই এই সমস্যার সমাধান করতে হবে। অনেক কষ্টে খুঁজে একজন ভালো হুজুরকে পেয়ে যান। হুজুর আসেন, এসে উনি ওনার মতো করে রুকিয়া করতে শুরু করেন। এই সবুজ ভাইয়ের উপরেই ওই জিনটাকে ভর করান। তখন হুজুর সালাম দিয়ে জিজ্ঞেস করেন, আপনি কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছেন? এ তো একটা কিশোর বয়সী মানুষ, একে এইভাবে কষ্ট দেওয়ার অর্থটা কি? তখন ওই জিনটা বলে যে দেখেন, আমি একটা বয়স্ক জিন, আমার একটা নাতি আছে, ও মাঝে মাঝে এই পুকুরে এসে মাছের বেশ ধরে খেলাধুলা করে, আর গজার মাছ ধরে মানে গজার মাছের বেশ ধরে খেলাধুলা করতে পছন্দ করে। ও শুধু সন্ধ্যার সময়ই আসে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেলাধুলা করে, এরপর আবার চলে যায়। প্রথম দিন এই সবুজ ছেলেটা এসে ওকে অনেক কষ্ট দিছে, ওকে বারবার ধাওয়া করছে, আর ও ছোট, ও বুঝতে পারতেছিল না, আর আমিও সরাসরি ওকে কোনো সাহায্য করতে পারতেছিলাম না। প্রথমবারের মতো তো ও সফল হয় নাই, ও পরের দিন এসে সফল হয়ে গেছে, আমার নাতিকে ধরে নিয়ে গেছে। রাতের বেলা আমি আমার নাতিকে উদ্ধার করে নিয়ে আসি, কিন্তু ও যখন আমার নাতিকে ধরতে সক্ষম হয় তখন ধস্তাধস্তির একটা পর্যায়ে, মাছকে অনেক সময় ধস্তাধস্তি করে না, ওরকম ধস্তাধস্তির একটা পর্যায়ে আমার নাতির একটা চোখে আঘাত লেগে একটা চোখ নষ্ট হয়ে যায়। এই জন্যই রাতের বেলায় ওর দুইটা চোখে আমি এমনভাবে নষ্ট করে দিছি কোন ডাক্তার কবিরাজ বুঝতে পারবে না ঘটনাটা কি হয়েছে। এটা আমি ঠিক করে দিতে পারবো। এছাড়া কোনো হুজুর কবিরাজ কোনো ধরনের ঝাড়ফুঁক করে, পৃথিবীর কোনো ডাক্তার কোনো ওষুধ দিয়ে এটা ঠিক করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যদি করে দেয় সেটা তো অবশ্যই, আল্লাহ সব কিছু পারেন, এছাড়া এটা আমি করতে পারবো। তখন ওই কবিরাজ অনুরোধ করেন বা ওই হুজুর অনুরোধ করেন যে দেখেন, ও তো স্বাভাবিক মাছ মনে করেই এই কাজটা করেছে, আর ও তো আপনার নাতিকে মেরেও ফেলেনি, দুর্ঘটনাবশত হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। এদিকে হয় কি, এই সবুজ ভাইয়ের মা উনি তো খুব কান্নাকাটি শুরু করেন যে আমার ছেলেটাকে আর কষ্ট দিয়েন না। এই কান্নাকাটি এমন পর্যায়ে চলে গেছে, একটা পর্যায়ে বৃদ্ধ জিন বলে, আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম, তবে একটা গরু দিতে হবে, আর এই গরুটা আল্লাহর নামে কুরবানি দিতে হবে, এর মাংসগুলো গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিতে হবে। তখন তারা বলেন যে আমাদের তো একটা গরু দেওয়ার সামর্থ্য নাই। শেষ পর্যন্ত একটা খাসি, এটাতেই মানে দফা রফা হয়ে যায়। তবে ওই বৃদ্ধ জিন শর্ত দিয়েছিল যে জবাই করার পর খাসির কিছু হাড় আর জবাইয়ের একটু রক্ত ওই পুকুরের পাশে রাতের বেলা রেখে আসতে, আর এমন দিন জবাইটা করতে হবে মঙ্গলবার যেন হয়। তো এটা করার 1-2 দিনের মধ্যেই ইনশাল্লাহ একদিন সকালবেলা সে চোখে দেখবে। সত্যি এইভাবেই করা হওয়ার মানে এইভাবেই সবকিছু যখন করা হয়, 1-2 দিন পর সবুজ ভাই সকালবেলা উঠে দেখেন উনি ওনার দৃষ্টিশক্তি ফেরত পেয়েছেন। সবুজ ভাই নিজেই এই ঘটনাটি শেয়ার করেছেন। তো সবুজ ভাই যখন অন্ধ হয়ে গিয়েছিলেন তখন অনেকেই তাকে কানা সবুজ বলে ডাকতো, এখনো কিন্তু অনেকেই দুষ্টুমি করে তাকে কানা বলে ডাকে। উনিও এটাতে খুব বেশি কষ্ট পান না, হেসেই উড়িয়ে দেন। তো এটাই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার্স, শুনলেন তো ঘটনাটি। অনেক সময় আমাদের অনেক ভুল হয়ে যায়। এই ধরনের মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ধরনের বলতে এই যে গজার মাছ,
গজার মাছগুলো দেখা যাচ্ছে যে এটার উপরে পানির দেও, তারপরে দেখা যাচ্ছে জিনেদের একটা প্রভাব এমনিতেও থাকে, যেগুলো মাছ, জিন না। তাছাড়া অনেক জিনই কিন্তু এই গজার মাছের বেশে থাকতে পছন্দ করে, বড় বড় শোল মাছের বেশে থাকতে পছন্দ করে। এই জন্য এদেরকে শিকার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ এনামুল ইসলাম। উনি বর্তমানে খুলনা ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। ওনার বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার 5 নং বিপ্র বেলঘরিয়া ইউনিয়নে। সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। ঘটনাটি যখন শুরু হয় তখন উনি ক্লাস 1-এ পড়তেন, সাল 2010। ওনার নিজের পরিবারের সাথেই ঘটনাটি ঘটেছিল। ওনাদের পরিবার একটি সুখী পরিবার ছিল, পারিবারিক সচ্ছলতা ভালোই ছিল। ওনার আব্বু কৃষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, আর একজন সফল কৃষক হিসেবে উনি সফলতাও পেয়েছিলেন। পরিশ্রম করে জমিজমা কিনেছেন, ঘরবাড়ি তৈরি করেছেন। উনি ওনার সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছিলেন। এই যে এনামুল ইসলাম ভাই, ওনারা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন, আব্বু আম্মু আর দাদি, এটাই ছিল ওনাদের পরিবার। দাদা জীবিত ছিলেন না। ওনার বড় ভাইয়া রাজশাহীতে বিবিএ তখন করছিলেন আর কি, 4র্থ বর্ষের স্টুডেন্ট ছিলেন। ওনার আপু তখন 8ম শ্রেণীতে লেখাপড়া করতেন, আর উনি 1ম শ্রেণীতে লেখাপড়া করতেন, মানে ক্লাস 1-এ। হঠাৎ করেই ওনার ভাইয়া এবং আপুর মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। ভাইয়া এবং আপুর আচরণ অস্বাভাবিক হয়ে গেল। পরবর্তীতে ওনার আব্বু আম্মু আসলে বুঝতে পারেননি যে কেন এমনটা হয়েছে, ঘটনাটা কি। এদিকে ওনার যেই ভাইয়া, সে কিন্তু রাত জেগে লেখাপড়া করতো, সারাদিন লেখাপড়া করতো, রাতেও লেখাপড়া করতো। 4র্থ বর্ষের স্টুডেন্ট ছিল, আর ওনার একটা স্বপ্ন ছিল উনি বিসিএস ক্যাডার হবেন। এই জন্যই 4র্থ বর্ষ থেকে উনি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলেন। একাডেমিক পড়া, বিসিএস এর প্রিপারেশন সব মিলিয়ে ওনাকে দীর্ঘ সময় স্টাডি করতে হতো। শুরুর দিকে ওনার মা বাবা চিন্তা করেছিলেন হয়তোবা পড়াশোনার চাপ, রাত্রে ঘুমায় কম, একাডেমিক পড়াশোনা তো করছে, আবার বিসিএস এর প্রিপারেশন, সব মিলে হয়তো ব্রেনের উপর প্রচন্ড চাপ পড়েছে, এই কারণেই সমস্যা হয়েছে। তার ট্রিটমেন্ট চলছে। কিন্তু ওনার যে বোন, তার তো এই ধরনের সমস্যা ছিল না। সে তো 8ম শ্রেণীতে লেখাপড়া করে, তার তো লেখাপড়া এতটা চাপ ছিল না। তাহলে তার মধ্যে কেন এই সমস্যাটা দেখা দিচ্ছিল? প্রথম দিকে অনেক ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, অনেক ধরনের ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু কোনো রেজাল্ট আসছিল না, অবস্থারও খারাপ হচ্ছিল। একটা সময় এই এনামুল ভাইয়ের বড় ভাই এবং বড় বোন দুজনই পুরো দস্তুর পাগলের মতো আচরণ করতে শুরু করেন। আশেপাশের সবাই এই 2জনকে পাগল বলে ডাকতে শুরু করেন, অর্থাৎ 2জন পুরোপুরি পাগল হয়ে যান। এদিকে ওনারা কিন্তু হুজুর কবিরাজ দেখাচ্ছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। নিজের 2 সন্তানের এই অবস্থা দেখে এনামুল ভাইয়ের আব্বু আম্মু অনেক ভেঙে পড়েন, আর ভেঙে পড়াটাই স্বাভাবিক। ঘটনাটা মূলত শুরু হয়েছিল শীতকালের দিকে। আর এই যে এনামুল ভাইয়ের যিনি বড় ভাই, উনি কিন্তু একা এক রুমে থাকতেন, যেহেতু স্টাডি করতেন। এই সমস্যা শুরু হবার পর উনি একা এক রুমে থাকতে পারতেন না, আব্বু আম্মুর মাঝখানে ওনাকে ঘুমাতে হতো। আর ওনার যে বোন, এই বোন ঘুমাতো দাদির সাথে। ভাইয়ার সমস্যাটা বেশি দেখা যাচ্ছিল, আর আপুর সমস্যা প্রথম দিকে লক্ষ্য করা গেলেও ভাইয়ার থেকে কিছুটা কম ছিল আর কি। তবে ভাইয়ার হাত পা শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছিল। শরীর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে 2-3 মাসের মধ্যে ওনাকে আর চেনাই যাচ্ছে না। তবে আপুর অবস্থা ওই দিকে যাচ্ছিল, তবে এতটা দ্রুত হচ্ছিল না, আস্তে আস্তে হচ্ছিল। এরপর একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বিভিন্ন ধরনের ওষুধ, নিয়ম কানুনের মধ্যে চলাচল করার কথা বলে দেন, অনেক ধরনের ওষুধ দিয়ে দেন আর কি, অনেক কিছু খাবার খেতে নিষেধ করে দেন। দেখা গেল এই নিষেধ মানলে 2 সপ্তাহের মতো ভালো থাকে, আবার সমস্যা বেড়ে যায়। এভাবে অনেক কবিরাজকে কিন্তু দেখানো হয়েছে, 2-3 দিন ভালো থাকলেও পরবর্তীতে এই সমস্যা আবার শুরু হয়ে যায়।
একবার হয় কি, ওনাদের স্থানীয় একটা মসজিদে তাবলিগ জামাতের কিছু সাথীরা আসেন। এর মধ্যে একজন ব্যক্তি, উনি যখন এই যে বাড়িতে গিয়ে যে ওনারা মসজিদে আসার জন্য বলে যান, উনি যখন ওই বাড়িতে আসেন তখন ওই একজন সাথী ওই ভাইয়াকে দেখার সাথে সাথে ওনার একটা সন্দেহ লাগে। উনি তখন এই এনামুল ভাইয়ের আব্বুকে বলেন যে আপনি মাগরিবের নামাজটা পড়তে মসজিদে আসেন, আমি এই তালিমটা যখন হয়ে যাবে আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো কথা বলার একটা পর্যায়ে উনি বলেন যে আপনার 2 সন্তানকে তো খুবই বাজে রকমের কালো জাদু করা হয়েছে, এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। আমার কাছে খুবই খারাপ লেগেছে, এরকম 2টা সন্তানকে, তাদের কোনো অপরাধ নাই, তারপরও কেন এমনটা করলো। কে করেছে এটা উনি বলেন নাই, তবে উনি ওনার জায়গা থেকে চেষ্টা করেছিলেন বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে রুকিয়া করানোর জন্য, তবে এটাতে কোনো লাভ হয়নি। কিছুটা কমেছিল, পুরোপুরি কোনো সমাধান হচ্ছিল না। এবারে আর একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে ভাইয়া থেকে আপুর সমস্যা বেড়ে গেল। আগে তো ভাইয়ের সমস্যা বেশি ছিল, আপুর সমস্যা কম ছিল, এখন কিন্তু আপুর সমস্যা বেড়ে গেল আর ভাইয়ের সমস্যা কিছুটা কমে গেল। এর মধ্যে ভাইয়া হঠাৎ করে বলতে শুরু করলেন যে আমাকে বিয়ে দিয়ে দেন, আমাকে বিয়ে দিয়ে দেন, না হলে আমি এইভাবেই মারা যাব। তো উনি এই বিয়ের কথা বলছেন যেহেতু ওনার একটা মানসিক সমস্যা দেখা দিচ্ছিল বা দেখা দিয়েছিল, এর মধ্যে বিয়ে শাদী করানোর জন্য ভালো মেয়ে পাওয়া যাবে কি না এটাও একটা চিন্তা ছিল। আর ওনার পরিবার যেহেতু মোটামুটি অবস্থাশালী ছিল, বেশ অনেক জমি জমাও ছিল, মেয়ে দেখতে থাকেন ওনারা, একটা মেয়ে পেয়েও যান, খুব ধুমধাম করেই বিয়ে শাদী হয়ে যায়। বিয়ের 1 মাস স্বাভাবিক ছিল সবকিছুই, ভাইয়ার আচার আচরণও স্বাভাবিক, মনে হচ্ছে উনি সুস্থ হয়ে গেছেন। কিন্তু 1 মাস পর এই ভাবির আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল। এই ভাবি মাঝে মাঝেই পজেসড হয়ে যেতেন, তাকে জিনে ধরতো, ছোটাছুটি করতো, আর জিনে ধরলে বলতো আমি এটা খাবো সেটা খাবো, এরকম অনেক কিছু তাকে এনে দিতে হতো। এই যে এনামুল ভাই উনি যখন স্কুলে থাকতেন তখন নাকি ঘটনাটা বেশি হতো, এই জন্য উনি একদম নিজের চোখে এই ঘটনাগুলো কম দেখেছেন। বাড়িতে ফেরার পর উনি শুনেছেন দিনের বেলাতেই বেশি হতো, রাতের বেলাতেও হতো, তবে কম। এরকম কিন্তু সমস্যা চলতে থাকে। ওনার ভাবি একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ, কিন্তু তার সাথেও এই সমস্যাটা শুরু হয়ে গেল। ভাবির পরিবার থেকে বলা হলো যে আগে তো তার সাথে এরকম সমস্যা ছিল না, হঠাৎ এরকম সমস্যা কেন তৈরি হলো। তারাও চিন্তা করলেন যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, যার কারণে তাদের মেয়ের সাথে এই সমস্যা তৈরি হয়েছে। এদিকে হয় কি, একটা ঘটনা ঘটে, এই ভাবির উপরে জিনটা হাজির হয়ে হঠাৎ করে একদিন বলে যে আমি এক ব্যক্তির কাছে যাব। তো এই কোন ব্যক্তি, একজন ব্যক্তির নাম বলে। এই ব্যক্তি হচ্ছে ওই গ্রামের এমন একজন মানুষ যে সর্বপ্রথম হজ করেছিলেন। উনি বিভিন্ন ধরনের জিনিস জানতেন, জিনেদের সাথে তার যোগাযোগ হতো, কথা হতো। তার বাড়ির আশেপাশে যে জায়গা রয়েছে এই জায়গার মধ্যে একটা পুকুর ছিল, বেশ বড় একটা পুকুর। উনি নাকি বিভিন্ন জিনকে ওই পুকুরের আশেপাশে বেঁধে রাখতেন। এগুলো বিভিন্ন মানুষের মুখে শোনা যেত আর কি, শোনা কথা। তো ওই পুকুরের পাশে একটা বাগানের মধ্যে ছিল, ওই বাগানের পাশে একটা মাঠ ছিল, ওই মাঠে এই এনামুল ভাইরা ক্রিকেট খেলতেন। একবার হয় কি, একটা ছেলে হঠাৎ করে নাকি কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার গলা দিয়ে রক্ত বের হয়। এদিকে এই ধরনের সমস্যা মাঝে মাঝে অনেকের হয়েছে ওই পুকুরের আশেপাশে। এখন ওই ব্যক্তির কথা তো ওই ভাবি বলেছেন যে ওই লোকের কাছে যাব। কেন ওই লোকের কাছেই যেতে হবে কেন? তাকে তো এই রাতের বেলা ছাড়া যাবে না, উনি বারবার বাইরে বের হয়ে যেতে চাচ্ছেন। তখন হঠাৎ করে ভাবি বলে ওঠেন যে আমি মিষ্টি খাবো। এই রাতের বেলা মিষ্টি পাওয়া যাবে কোথায়? তখন বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে 1 কেজি মিষ্টি কিনে আনা হলো। কয়েক মিনিটের মধ্যে সব মিষ্টি খেয়ে ফেললো এবং বলছে যে আমার পেট ভরেনি, আরো দিতে হবে। আবার মিষ্টি কোত্থেকে আনবে? অনেক কিছু বোঝানোর পর অবশেষে শান্ত হয় ওই জিনটা, যেটা ভাবির ভিতরে ছিল আর কি। ভাবি কিন্তু স্বাভাবিক অবস্থায় 2টার বেশি মিষ্টি কখনোই খেতে পারে না। এরপর জিনটা চলে যায়। মাঝে মাঝেই এই ধরনের সমস্যা কিন্তু হতে থাকে। এইভাবেই প্রায় 1 বছর 2-3 মাস হয়ে গেছে, অর্থাৎ প্রায় 14-15 মাস হয়ে গেছে। পারিবারিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থনৈতিক, সামাজিক, অনেকভাবে। অর্থনৈতিকভাবে ক্ষতি তো হয়েছেই, সামাজিকভাবে যে এই বাড়িতে সব পাগলের আস্তানা হয়েছে, ঠিকঠাক মতো চাষাবাদও করতে পারছিলেন না, জমি জমা দেখাশোনা করতে পারছিলেন না, বাচ্চা কাচ্চাদেরকে নিয়েই দৌড়দৌড়ি করতে হতো। খুব একটা জটিল সমস্যার মধ্যে
ওনারা পার করছিলেন। একবার একজন ভালো কবিরাজ আসেন। তো কবিরাজ আসার পর উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন। তার আবার একটা মুদিখানার দোকান ছিল, উনি দোকানে বসতেন, ব্যবসা বাণিজ্য করতেন, আর রাতের বেলা উনি রুগী দেখতেন। উনি কি করেছেন, এই ভাবির উপরে জিন হাজির করেছেন। অনেক প্রশ্ন করা হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন। তখন ওই ভাবির উপর থাকা জিনটা বলে যে এই মেয়েটা আমার কোনো ক্ষতি করেনি, এই মেয়েটাকে আমি চিনতামও না, আমাকে জোর করে এই মেয়েটার উপর পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? তখন এমন কিছু তথ্য বলে যা শোনার পর এই এনামুল ভাইয়ের মা বাবা তো চমকে ওঠেন। ওনারা ভুলেই গিয়েছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে ওনাদের আত্মীয়দের মধ্যেই একটা ছেলে একটা মেয়ে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটা পর্যায়ে ছেলেটা মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এদিকে মেয়েটা কিন্তু কোনোভাবেই ওই ছেলেটা ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। মেয়েটা তো বলে দিয়েছে যে আমার সাথে এরকম একটা প্রতারণা করলি, আমি তো এমনি এমনি তোকে ছাড়বো না। মেয়েটা তার পরিবারকে জানায় যে ও আমার সাথে এরকম প্রতারণা করছে। মেয়েটা খুব আবেগে এমন কিছু কথা বলে ফেলে পরিবারকে যে তোমরা যদি এর বিচার না করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো, এই ধরনের কথাবার্তা বলে আর কি। পরিবারের সদস্যরা চিন্তা করে যে এই ছেলেটা এই মেয়েটার সাথে এরকম একটা প্রতারণা করলো, যেহেতু মেয়েটা এরকম এগ্রেসিভ লেভেলে চলে গেছে, একটা দুর্ঘটনা ঘটাতে পারে, একটা বিচার সালিশ তো করার দরকার। তো বিচার সালিশ যখন বসে তখন এই এনামুল ভাইয়ের বাবা উনি ওই আত্মীয়দের মধ্যে ওই ছেলের পক্ষের আত্মীয়দের বেশ কাছাকাছি ছিলেন আর কি, ব্লাড কানেক্টেড ছিলেন বেশি আর কি। এই জন্য উনি ওই মিটিংয়ে চুপচাপ ছিলেন এবং ওই ছেলেদের পক্ষ বেশি অবলম্বন করেছিলেন, অথচ ছেলেটা কিন্তু দোষী ছিল। এই জিনিসটা কিন্তু ওই মেয়ে পক্ষরা মেনে নিতে পারেননি। তাদের ধারণা যে এনামুল ভাইয়ের বাবা একজন সম্মানিত মানুষ, উনি কিন্তু এই বিষয়টা সমাধান করে দিতে পারতেন, তা না করে উনি ছেলেদের পক্ষ নিয়েছেন। এই জন্য ওই যে একজন সর্বপ্রথম হজ করা ব্যক্তি তার কাছে গেছে, তার কাছে যাওয়ার পর তাকে দিয়ে ভয়ঙ্কর একটা উন্মাদ বানানোর জাদু করেছে। অথচ এই ব্যক্তিটার সাথে এনামুল ভাইয়ের মায়ের খুবই ভালো একটা সম্পর্ক ছিল, তাকে উনি ধর্ম বাবা বলে ডেকেছিলেন। অর্থাৎ এনামুল ভাইরা ওই ব্যক্তিকে ধর্ম নানা বলে ডাকতেন, তাকে খুবই সম্মান করতেন। এই লোকটাই মূলত এই কাজটি করেছিল। দেখুন প্রিয় লিসেনার্স, বিশ্বাস আসলে কোথায় চলে গেছে। কিসের কি ধর্ম বাবা, ধর্ম নানা, এইসব কাজ যারা করে এদের কাছে আত্মীয়তার সম্পর্ক বা সামাজিক সম্পর্ক এদের আসলে কোনো মূল্যই নেই। যাই হোক, এই বিষয়টা যখন জানাজানি হয়ে গেল, এর মধ্যে হয় কি, ওই ব্যক্তিটা খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে যান, মৃত্যু শয্যায় চলে যান। তখন এই এনামুল ভাইয়ের মা তার কাছে যান, যাওয়ার পর উনি এই বিষয়টা বলেন। তখন উনি বলেন যে সত্যি আমি খুব বড় ধরনের একটা অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দিও, আর আমি এই সমস্যার সমাধানের জন্য যা যা করার দরকার করে দিচ্ছি। উনি ফলের রস ছাড়া কিছুই খেতে পারতেন না, মৃত্যু শয্যায় শুধু ফলের রস, এছাড়া অন্য কোনো কিছুই খেতে পারতেন না। সর্বশেষ যেই ফলের রসটি খেয়েছিলেন এটাও কিন্তু এই এনামুল ভাইয়ের মায়ের হাত থেকে খেয়েছিলেন। এরপরই উনি মারা যান। মারা যাওয়ার আগে উনি কালো জাদুর বিষয়গুলো নষ্ট করে দিয়েছিলেন। আল্লাহর রহমতে এনামুল ভাইয়ের ভাই, বোন, ভাবি সবাই আল্লাহর রহমতে একদম সুস্থ স্বাভাবিক হয়ে যান আলহামদুলিল্লাহ। ওনাদের এখন সন্তানাদি হয়েছে, এনামুল ভাইয়ের ভাইয়েরও হয়েছে, এনামুল ভাইয়ের বোনের বিয়ে হয়ে গেছে, তারও সন্তানাদি হয়েছে, তারা এখন ভালো আছেন। তবে এই যে একটা সময়, এরকম সময় কেটেছে প্রায় 4 বছর, 2010 সাল থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত। এই একটা সময় ওনাদের যে কি কষ্টে গিয়েছে তা শুধু ওনারাই বুঝতে পারবেন। সঙ্গতার কারণে গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন, এই জন্য আমরা বললাম না, যদিও বা উনি গ্রামের নামটি আমাদেরকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই কারণেই ঘটনা শুরুতে আমি বলেছিলাম যে আসলে আমরা কাকে বিশ্বাস করব, কার সাথে আমরা সম্পর্ক স্থাপন করব। যারা এই ধরনের কাজ করেন এনাদের থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয়, কেননা এনারা অনেক বড় ধরনের ক্ষতি করতে পারেন। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কবিরাজের কাছে যাই, এই কবিরাজরা কি করেন, আমাদের নাম রাখে, ঠিকানা রাখে, এরপর এরা নিজেরাই আমাদের উপরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে যাতে করে আমরা তার কাছে যাই। তারপর আমরা যখন যাই বলে যে এত টাকা লাগবে, আমরা টাকা দেই,
মাসখানেকের জন্য সমস্যার সমাধান হয়ে যায়, এরপরে আবার একই সমস্যা তৈরি হয়ে যায়, আবার আমরা তার কাছে যাই, আবার টাকা লাগবে, এভাবেই চলতে থাকে। এভাবে এক একটা রুগীকে সোনার ডিম পাড়া হাঁস হিসাবে তারা কাউন্ট করে। দেখে নেয় যে এই রোগীর আর্থিক অবস্থা কেমন। যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই, এক মুরগি 1000 বার জবাই করতেও তারা দ্বিধাবোধ করে না। এভাবেই কিন্তু অনেক ভণ্ড কবিরাজ তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই জন্য আমরা কাউকে সহজ সরল মনে বিশ্বাস করার আগে 100 বার চিন্তা করব, বিশেষ করে এই ধরনের কাজ যারা জানেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।